রহস্য ও থ্রিলার দিয়ে নির্মিত। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, বারবার মনে হচ্ছে পেছনে কেউ আছে, কিন্তু পেছনে ফিরে তাকালে কাউকেই দেখতে পারছি না। চারিদিকে উঁচু উঁচু গাছ, চাঁদের আলোয় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। হাঁটতে হাঁটতে কিছুটা দূরে যেতেই পুরাতন একটা বাড়ি দেখতে পেলাম। অনেক বড় বাড়িটা, ঠিক যেমনটা রাজাদের আমলে ছিল, মানে রাজবাড়ির মতো একদম। কিন্তু এত গভীর জঙ্গলে এমন রাজপ্রাসাদ এলো কিভাবে? আর দেখে তো মনে হচ্ছে এখানে কেউ থাকে না। আমি এখানে এলাম কিভাবে? এসব ভাবতে ভাবতে ভেতরে পা রাখতে যাব, তার আগে কেউ একজন পেছন থেকে বলল, এখানে কেন এসেছিস? চলে যা এখান থেকে। এখানে থাকা তোর জন্য অনেক বিপজ্জনক। ভেতরে যাস না, ভেতরে অনেক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। আমি তখনই পেছনে ফিরে তাকালাম। তাকিয়ে যা দেখলাম তাতে আমার জ্ঞান হারানোর অবস্থা। আমার সামনে বিভৎস মুখের একজন লোক দাঁড়িয়ে আছে। চোখের জায়গায় চোখ নেই, আগুন জ্বলছে মাথায়, চুল নেই, দাঁতগুলো বেরিয়ে আছে। এমন একটা দৃশ্য দেখে আমি খুব জোরে একটা চিৎকার দিয়ে উঠলাম। কিরে, কি হয়েছে? এরা এভাবে চিৎকার দিলে কেন? আবার কি কোনো ভয়ানক স্বপ্ন দেখেছিস? কি হলো, কথা বলছিস না কেন? কোনো কথা না বলে আমি আগে টেবিলে থাকা পানি নিয়ে পুরো গ্লাসের পানি এক দমে ঢক ঢক করে শেষ করে দিলাম। তারপর বললাম, হ্যাঁ মা, আবার ভয়ানক স্বপ্ন কি? বিভৎস মুখ মনে হলে গায়ে কাটা দিয়ে ওঠে। আচ্ছা মা, আমার সাথে এমন কেন হয় বলতে পারো? রোজ একটা না একটা ভয়ানক স্বপ্ন দেখি ওই জঙ্গলেই রাজপ্রাসাদ সব কিছুই কেমন সত্যি মনে হচ্ছিল। আর কি বলছিস এরা? স্বপ্ন কোনোদিন সত্যি হয়? তুই যে হরর মুভিগুলো দেখছিস তারই প্রভাব এগুলো, আর কিছুই না। সবসময় বলি হরর মুভি দেখা বন্ধ কর। আমার কথা তো শুনবি না। শুধু কি মুভি, যত রকম হরর গল্প আছে সব পড়তে হবে তোকে, না হলে তো ঘুমিয়ে আসবে না। রাত জেগে হরর মুভি গল্প এগুলো দেখবি তো কি হবে? রাত উল্টাপাল্টা কত স্বপ্ন তো দেখবি নাকি? দেখে তো চিন্তাই করবি। না মা, আমার মনে হয় না এগুলো মুভি বা গল্পের জন্য হচ্ছে। আমার তো অন্য কিছু মনে হচ্ছে। হয়েছে, এখন আর এসব নিয়ে ভাবতে বসিস না। ভার্সিটিতে যেতে হবে নাকি? এমনিতে নতুন জায়গা, নতুন ভার্সিটি, আবার আজকে তোর প্রথম দিন। তাও দেরি করে যেতে চাস নাকি বলতো? দেরি হবে না মা, আমি এখনই রেডি হয়ে চলে আসছি, তুমি নাস্তা দাও জলদি। এবার পরিচয়টা দেয়া যাক। আমি ইরা, বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবাকে আমি কখনো দেখিনি, কারণ আমার জন্মের আগে উনি মারা গেছে। আমার মাই আমাকে বড় করে তুলেছেন। মায়ের সাথে আমার সম্পর্কটা একদম বন্ধুর মতো। আমি সব কিছুই মায়ের সাথে শেয়ার করি, কখনো কোনো কিছু লুকিয়ে রাখি না। আর এখানে আমার নতুন এসেছে আমরা, কোন একটা কারণে, সেটা মাই ভালো জানে। আমাকে বলেনি কেন আমরা রাঙামাটি ছেড়ে হঠাৎ ঢাকা চলে এলাম। আমি জিজ্ঞাসা করেছি কিন্তু মা বলেনি, তাই আমিও আর জোর করিনি। ভালো হয়েছে, এখানে এসে নতুন শহর, নতুন নতুন মানুষ আর নতুন ভার্সিটি। নাস্তা করে আমি ভার্সিটিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। রাস্তায় হাঁটছিলাম, হঠাৎ কেউ একজন আমার নাম ধরে ডাকলো, ইরা। আশ্চর্য, এখানে আমার নাম ধরে কে ডাকবে? কেউ তো আমাকে চেনেও না। আমি পেছন ফিরে তাকালাম, কিন্তু কাউকে দেখলাম না। মনের ভুল ভেবে আবার হাঁটা শুরু করলাম। আবারও কেউ ডাকলো, ইরা। না, এবার একটু ভয় হতে লাগলো। আশেপাশে কেউ নেই, কিন্তু আমার নাম ধরে কেউ ডাকছে। দ্রুত হাঁটা শুরু করলাম, আর পেছনে ফিরে তাকাবো না হঠাৎ সামনে দেখলাম কালো চাদর গায়ে দিয়ে একজন মানুষ বসে আছে। মনে হচ্ছে অসহায় কেউ হবে। আমি এগিয়ে গেলাম তার দিকে। এই যে শুনুন, এভাবে বসে আছেন কেন? কোনো উত্তর দিল না। আমি আবারও জিজ্ঞাসা করলাম, আপনি কি কিছু খাবেন? এবার সে হাত বাড়িয়ে দিয়ে আস্তে করে বলল, সে ক্ষুধার্ত, কিছু খেতে চায়। আমি আমার ব্যাগ থেকে একটা বিস্কুট আর একটা পানির বোতল বের করে তার হাতে দিয়ে বললাম, এগুলো নিয়ে খান, আমি আবার যাওয়ার সময় আপনাকে খাবার দিয়ে যাব। এটা বলে ওখান থেকে আসার সময় লোকটা বলল, সাবধানে থাকবি, অনেক বড় বিপদ অপেক্ষা করছে তোর জন্য। কাউকে বাঁচতে দেবে না, তুই পারবি ওকে আটকাতে। নিজেকে বিপদ থেকে রক্ষা কর, সবাইকে বিশ্বাস করিস না বন্ধু, আর শত্রু চিনতে শেখ। আমি অবাক হয়ে ওনার সামনে গেলাম আর জিজ্ঞাসা করলাম, আপনি এগুলো কি বলছেন? কেমন বিপদ, আর আপনি বা কে? উনি আর কোনো কথা বলছে না দেখে আমি আবারও জিজ্ঞাসা করলাম, কিন্তু না, উনি চুপ করে আছে আর আমার দিয়ে বিস্কুট বের করে খাচ্ছে। হঠাৎ পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল। আমাকে ওই লোকটার সাথে কথা বলতে দেখে উনি বললেন, আরে মেয়ে, ওনার সাথে কি কথা বলছো? উনি তো একটা পাগল, আর কথাই বলতে পারে না। এটা শুনে আমি বেশ অবাক হলাম, কারণ একটু আগে উনি তো আমার কাছ থেকে খাবার চেয়েছিলেন, আবার কি যেন বিপদের কথা বলছিল। তাহলে আমি কি ভুল শুনলাম? কি জানি কী সব হচ্ছে আমার সাথে।
আচ্ছা আঙ্কেল, উনি কি সত্যি কথা বলতে পারেন না? হ্যাঁ, উনি কথা বলতে পারে না। আর আমি ওনাকে অনেক বছর ধরে চিনি। রোজ এখানে বসে থাকে, কেউ খাবার দিলে খায়, না হয় না খেয়ে বসে থাকে। এগুলো শুনে অনেক খারাপ লাগলো আমার। রোজ কত খাবার নষ্ট করে, আর এদিকে কত অসহায় মানুষ রাস্তায় না খেয়ে পড়ে থাকে। এসব ভাবতে ভাবতে আমি ভার্সিটিতে পৌঁছে গেলাম। প্রথম দিন হওয়ায় আমি কাউকেই চিনি না, নিজের ক্লাসে গিয়ে বসলাম। আমার পাশের সিটে হঠাৎ একটা মেয়ে এসে বসলো আর আমার দিকে হাত বাড়িয়ে মুচকি এসে বলল, হাই, আমি হিয়া। তোমার নাম কি? আমিও মুচকি এসে বললাম, আমি ইরা। ওয়াও, নাইস নেম। আজকে প্রথম দিন? হ্যাঁ, তোমার? আমিও নতুন, কাউকে তেমন চিনি না। তাহলে আমরা দুজন বন্ধু? হ্যাঁ, নিশ্চয়ই। ইয়া মেয়েটা খুব মিশুক, অল্প সময়ের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল আমার সাথে। ক্লাস শেষে আমরা দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। হঠাৎ আমি দেখলাম একটা মেয়ে খুব দ্রুত হেঁটে রাস্তার দিকে যাচ্ছে, আর তার উল্টো দিক থেকে একটা গাড়ি আসছে। আমি এটা থেকে জোরে চিৎকার দিয়ে মেয়েটাকে সরে যেতে বলেই ওদিকে দৌড়ে গেলাম। হিয়া আমার চিৎকার শুনে আমার দিকে তাকিয়ে দেখলো আমি দৌড় দিয়েছি। ও আমাকে পেছন থেকে ডাকছে, ইরা, এভাবে দৌড়াচ্ছ কেন? কি হয়েছে? আমি ওর কথা শুনে বললাম, আর ওইদিকে দেখো, ওই মেয়েটার অ্যাক্সিডেন্ট হবে তো। হিয়া যেটা বলল তাতে আমি সাথে সাথে থমকে দাঁড়িয়ে গেলাম। ও বলল, আরে, কোন মেয়ের কথা বলছো? কিন্তু কেউ নেই। আমি একবার হিয়ার দিকে তাকিয়ে আবার রাস্তায় দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকালাম। আমি স্পষ্ট দেখছি ওখানে মেয়েটা দাঁড়িয়ে আছে, আর এবার ওই মেয়েটা আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল, আর সাথে সাথে গাড়িটা এসে মেয়েটাকে ধাক্কা মেরে দিল। আমি আবার একটা চিৎকার দিয়ে বললাম, হিয়া দেখো, ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই মেয়েটি মারা যাবে, তাড়াতাড়ি চলো। আরে ইরা, ওখানে কেউ নেই, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তুমি দেখো, ওখানে অ্যাক্সিডেন্ট হলে মানুষজন ভিড় করে দাঁড়িয়ে থাকতো না। দেখো, ওখানে কিছুই নেই। কি হয়েছে ইরা, এমন কেন করছো তুমি? তোমার কি শরীর খারাপ করছে? চলো আমি তোমার সাথে তোমার বাড়িতে যাই। আমার মনে হচ্ছে তোমার শরীরটা ঠিক নেই, উল্টাপাল্টা চিন্তা করছো হয়তো। যেটা ঘটেনি তুমি সেটাই দেখছো। আমি এবার ওদিকে তাকিয়ে দেখলাম ওখানে কিছুই নেই, কোনো অ্যাক্সিডেন্টও হয়নি। তাহলে একটু আগে ওটা কী ছিল? এটা কেমন মায়া? সকাল থেকে এসব কি হচ্ছে আমার সাথে? আমি বললাম, হিয়া, জানি না সকাল থেকে কী সব হচ্ছে। তারপর ওকে সকালের ঘটনা বললাম। ও শুনে বলল, দেখো ইরা, হয়তো এসব তোমার মনের ভুল, না হলে একটা বোবা লোক কথা বলবে কিভাবে। আর এখন তুমি এগুলো নিয়ে আর ভেবো না, চলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিই। আমি ওর মনের ভুল ভেবে হিয়ার সাথে একমত হয়ে বললাম, হয়তো ঠিকই বলেছ, ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক। আমি হিয়াকে সাথে নিয়ে বাড়িতে গেলাম। মা হিয়াকে দেখে খুব খুশি হলো। আমরা দুজন আমার রুমে চলে গেলাম। একটু পরে মা এসে নাস্তা দিয়ে গেল। অনেক গল্প করলাম আমরা দুজন। তারপর হিয়া ওর বাসায় চলে গেল। আমি সন্ধ্যার পর একটু ছাদে গেলাম। আমার আকাশ দেখতে ভীষণ ভালো লাগে, তার সন্ধ্যার আকাশ। ছাদে দাঁড়িয়ে আছি, হঠাৎ আমার চোখ গেল রাস্তার দিকে। তখন যেই মেয়েটাকে অ্যাক্সিডেন্ট হতে দেখেছিলাম, ওই মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে, আর মুখে সেই রহস্যময় হাসি। আমি দ্রুত ওখান থেকে নেমে আসলাম, আর সিঁড়িতে এসে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ওই মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি এবার অবাকের সাথে কিছুটা ভয় পেলাম। কি আশ্চর্য, এক মুহূর্তের মধ্যে মেয়েটা এখানে কিভাবে চলে এলো? এখনই তোকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলাম। এসব ভাবতে ভাবতে আমি আস্তে করে মেয়েটার পাশ কাটিয়ে চলে যেতে নিলাম। তখন মেয়েটা আমাকে ডাক দিয়ে বলল, এই শোনো, তোমার নাম কি? আমি এবার দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, জি, আমি ইরা। খুব সুন্দর নাম তো তোমার। আমার নাম রিধি, এই ফ্ল্যাটে নতুন এসেছি। আমি, আমার মা আর আমার ভাইয়া। তুমি কয় তলায় থাকো, আর কে কে আছে তোমার? আমি 2 তলায় থাকি, আমার মায়ের সাথে। তুমি কি কোনো কারণে আমার সাথে কথা বলতে ভয় পাচ্ছ? হঠাৎ রিধি মেয়েটার কথা শুনে আমি আমতামতো করে বললাম, কই না তো, ভয় পাবো কেন? তুমি কি ভীত নাকি যে ভয় পাবো? বলে একটা মেয়েকে হাসি দিলাম। মেয়েটা আমার দিকে কেমন করে তাকালো আর গম্ভীর গলায় বলল, হয়তো ভূতের থেকেও বেশি কিছু। বলা তো যায় না কখন কার মধ্যে কি থাকে। সাবধানে থাকা ভালো, আর একটু ভয় পাওয়া ভালো। আমি এবার ওর দিকে তাকিয়ে দেখলাম একটা অদ্ভুত রহস্যময় হাসি ওর ঠোঁটে, যেন কিছু একটা বোঝাতে চাচ্ছে। হঠাৎ ওর এমন পরিবর্তনে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, আর কোনো মতো ওখান থেকে চলে এলাম। উফ, জোর বাঁচা বেঁচে গেছি। আর একটু ওখানে থাকলে ওর ওই হাসি দেখে আমি জ্ঞান হারাতাম। কি অদ্ভুত মেয়ে, নিজেই ডাকছে আবার নিজেই কি সব বলছে। আবার অদ্ভুত ব্যাপার হলো, যখন তখন হঠাৎ এক জায়গা থেকে কোনো জায়গায় কীভাবে পৌঁছে যাচ্ছে। কিছু তো রহস্য আছে ওর মাঝে, কিন্তু কি সেটা? আমার সাথে কেন এমন করছে? কিরে, কোথায় ছিল এতক্ষণ? কখন থেকে তোর ফোন বাজছে? একটু ছাদে গিয়েছিলাম মা,
কে ফোন করেছে দেখনি? হ্যাঁ, হিয়া ফোন করেছে। যা গিয়ে কথা বল। আগে অনেকবার ফোন দিয়েছে মেয়েটা। আমি ঘরে চলে এলাম। তারপর ফোনটা নিয়ে দেখলাম 15টা মিসড কল। আমি মাথায় হাত দিয়ে বসলাম। একদিনে মেয়েটা কেমন আপন হয়ে গেছে মনে হচ্ছে। ওর সাথে আমার পরিচয় যেন আরও অনেক আগে থেকেই। অদ্ভুত একটা টান আছে। মনে মনে ভীষণ হাসি পেল। আমি কল ব্যাক করলাম। কিরে বান্দরনি, কই থাকিস তুই? কতগুলো ফোন দিয়েছি বলতো? আরে এই মেয়ে তো দেখছি ভীষণ রেগে গেছে। আর রাগের মাথায় যে তুই করে বলা শুরু করেছে সেটা তো বুঝতেই পারছি না। আমি এবার একটু সাহস পেলাম। আসলে আমারও তুমি করে বলতে ভালো লাগে না। তুই করে বললে কেমন আপন আপন মনে হয়। আরে হিয়া, রেগে যাচ্ছিস কেন? আমি একটু ছাদে গিয়েছিলাম, তারপর কি হলো শোন। এরপরকে সবটা বললাম। হিয়া সবটা শুনে বলল, কি বলছিস ইরা? এগুলো কিভাবে সম্ভব? আর হ্যাঁ, আমি ঠিকই বলেছি। ওই মেয়েটা এখন আমাদের ফ্ল্যাটে উঠেছে। ভীষণ অদ্ভুত মেয়েটা, দেখলেই ভয় লাগে। এবার হিয়া হাসতে শুরু করলো। আমি ওর হাসির শব্দ শুনে একটু হালকা রাগ দেখিয়ে বললাম, কি রে, তুই এভাবে হাসছিস কেন? আমার কথা শুনে তোর হাসি পাচ্ছে? আমি আছি আমার জ্বালা। এমনিতেই আজকে অনেক অদ্ভুত ঘটনা ঘটছে আমার সাথে, তার উপর ওই রিধি মেয়েটা। আর এখন তুই হাসছিস, আমি কি করবো এখন? আরে এরা, শোন, রাগ করিস না। আমি আর হাসছি না। তুই সত্যি একটা বোকা। একটা মেয়ে তোর সাথে কথা বলতে এসেছে আর তুই তাকে ভয় পাচ্ছিস। আচ্ছা শোন, ওর সাথে আমরা দুজন একসাথে কথা বলবো, তখন দেখিও কেমন অদ্ভুত মেয়ে, ঠিক আছে? আরও কিছু কথা বলে আমি ফোন রেখে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। চোখটা একটু বন্ধ করতেই মনে হলো কেউ আমাকে ডাকছে। চোখ খুলতেই দেখলাম, কি, আমি আবার এই জঙ্গলে চলে এসেছি, কিন্তু আমি তো এখন জেগে আছি। তাহলে জঙ্গলে কিভাবে এলাম? এবার আমি ধীরে ধীরে সামনে এগোতে লাগলাম। যত এগিয়ে যাচ্ছি তত সবকিছু আমার কেমন যেন চেনা চেনা লাগছে। চারিদিকে তাকিয়ে মনে হচ্ছে আমি এখানে এর আগেও এসেছি। সবকিছু কেমন অদ্ভুত লাগছে। আস্তে আস্তে সেই প্রাসাদের সামনে চলে এলাম। কিন্তু কি, আজকে প্রাসাদের বাইরে এত সুন্দর লাগছে কেন? দেখে মনে হচ্ছে এর মধ্যে অনেক মানুষ আছে, আর এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে পুরোটা জায়গা। আমি আবার দেখতে দেখতে প্রাসাদের ভেতরে প্রবেশ করলাম। আশ্চর্য ব্যাপার, আজকে আমাকে কেউ ভেতরে যেতে বারণ করছে না। ভেতরে ঢুকে সবকিছু আমার ভীষণ চেনা মনে হচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি এর আগে কখনো এমন বাড়ি দেখিনি। তাহলে সামনে এগিয়ে গেলাম। এবার দেখলাম অনেক মানুষ এক জায়গায় ভিড় করে দাঁড়িয়ে আছে, আর মাঝখানে কিছু একটা হচ্ছে। আমি ওদিকে এগিয়ে গেলাম আর দেখলাম ওখানে কারোর বিয়ে হচ্ছে। কিন্তু একটা বিষয় ভীষণ অদ্ভুত, আমি কারোর মুখ স্পষ্টভাবে দেখতে পারছি না। এখানে যা যা হচ্ছে সবকিছু স্পষ্ট, কিন্তু কারোর মুখ স্পষ্ট না। আমি অনেক চেষ্টা করেও কারোর মুখ স্পষ্ট দেখতে পেলাম না। এখানে ঘটা সব কিছুই আমার খুব চেনা লাগছে। মনে হচ্ছে এসব অনেক আগেই ঘটে গেছে। হঠাৎ আমার পেছন থেকে একজন আমার কাঁধে হাত দিয়ে বলল, তুমি এখানে কি করছো রুহানি? কে রুহানি? বলেই পেছন ফিরে দেখলাম রিধি নামের মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে আছে, আর ওর মুখে মিষ্টি একটা হাসি। ওর পোশাক দেখে আমি থমকে গেলাম। কোনো রাজকন্যার পোশাক, আর এটা আর ওর সাজটা অনেক সুন্দর। একবার তাকালে আর অন্যদিকে তাকাতে ইচ্ছা করবে না, এতটাই নজর কাড়া সাজসজ্জা। রিধি? কে রিধি? কি বলছো তুমি রুহানি? আর তুমি এখানে কি করছো? এমন অদ্ভুত পোশাক কেন পরে আছো তুমি? আমি যেন অবাকের উপরে অবাক হচ্ছি, কারণ এমনিতে আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে। রিধি এখানে কি করছে, তার উপর ও আমাকে রুহানি কেন বলছে? আর এটা কেমন মায়া, আমি এখানে সব কিছু দেখছি কিন্তু কারো মুখ স্পষ্ট না। আর এদিকে রিধিকে তো স্পষ্ট দেখতে পাচ্ছি, ওর সাজসজ্জা দেখে মনে হচ্ছে ও কোনো রাজকন্যার। এখানে কার বিয়ে হচ্ছে? এসব কিছু আমার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তখনই মাথাটা প্রচুর ব্যথা করতে লাগলো। আমি চোখ বন্ধ করে জোরে একটা চিৎকার দিলাম। চোখ খুলে দেখলাম আমি আমার ঘরেই আছি। তাহলে আবারও স্বপ্ন দেখলাম, কিন্তু স্বপ্ন এতটা বাস্তবিক কিভাবে হতে পারে? আর রিধি ওখানে কি করছিল? এর মধ্যে সত্যি কোনো না কোনো রহস্য আছে। এসব কিছুর সাথে ওই মেয়ে জড়িয়ে আছে। তখনই মা আমার ঘরে এলো। কি রিরা, এত জোরে চিৎকার দিলি যে, কি হয়েছে? আমি মাকে বললাম, তেমন কিছু না মা, একটু মাথা ব্যথা করেছে আর কি। তারপর মোবাইল নিয়ে দেখলাম রাত 12টা বাজে। মা, 12টা বেজে গেল আর তুমি আমাকে ডাকোনি কেন? তুমি কি রাতের খাবার খেয়েছো? না, তোকে ডাকতে এসে দেখলাম তুই ঘুমাচ্ছিস, তাই আর ডাকিনি। এখন চল খেয়ে নিই দুজনে। ঠিক আছে চলো। তুমি যাও, আমি একটু মুখে পানি দিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। মা, রুহানি নামটা অনেক সুন্দর তাই না? এই নামটা শুনে মা একটু চমকে উঠে পেছনে তাকালো। আমার কাছে এসে একটু ভীত গলায় বলল, এই নাম তুই কোথায় শুনলি? আমি মায়ের এমন ভীত চেহারা দেখে একটু অবাক হলাম। বললাম, না, কোথাও শুনিনি, একটা বইয়ে দেখেছি হিরোইনের নাম রুহানি।
নামটা আমার অনেক ভালো লেগেছে, তাই তোমাকে বললাম। মা যেন একটু শান্তি পেল আমার কথা শুনে। হাঁপ ছেড়ে বলল, ঠিক আছে, এখন তাড়াতাড়ি খেতে আয়। মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে আমি ভাবলাম, এই নামটা শুনে মা এমন ভয় কেন পেল? তবে কি মা কিছু জানে? আমি যেগুলো স্বপ্নে দেখি ওগুলো কি আসলেই কোনো স্বপ্ন নাকি অন্য কিছু? কে বলবে আমাকে এইসব বিষয়ে? কার কাছে যাব? মাথা কাজ করছে না। কালকে হিয়ার সাথে এই বিষয়ে কথা বলতে হবে। এখন খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে চলে এলাম। গেটের সামনে তাকিয়ে দেখলাম হিয়া দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখে রাস্তার ওপাশ থেকে দৌড় দিলাম, এদিক ওদিক না দেখেই। আমাকে এভাবে দৌড়াতে দেখতে হিয়া জোরে একটা চিৎকার দেয়। ওর চিৎকার শুনে পেছনে তাকিয়ে দেখি একটা গাড়ি আমার দিকে এগিয়ে আসছে। আমি তো ভয় ওখানেই চোখ বন্ধ করে দাঁড়িয়ে যাই। হঠাৎ আমার হাতে হ্যাচকা টান লাগে আর আমি গিয়ে পড়ি কারোর উপরে। আরে মিস, এভাবে আমার উপর পড়ে থাকলে তো আমি চ্যাপ্টা হয়ে যাব। আমাকে আর কেউ খুঁজেই পাবে না, মাটির সাথে মিশে যাব তো। এমন কথা শুনে আমি তাড়াতাড়ি সেই লোকটার উপর থেকে উঠে দাঁড়িয়ে হাত ঝাড়া দিয়ে একটু রাগ দেখে বললাম, এভাবে আমাকে টেনে ফেলে দিলেন কেন? যদি আমার হাত পা ভেঙে যেত তখন কি হতো? আমাকে তো বিছানায় শুয়ে থাকতে হতো আর অন্যের উপর নির্ভর করতে হতো। আর এরা কি করছিস? উনি তোকে গাড়ির নিচে পড়ার হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেই আঘাত পেয়েছেন, আর তুই ওনাকে ধন্যবাদ না দিয়ে উল্টো বকছিস। হ্যাঁ হ্যাঁ, বোঝেন, ওনাকে ভালো করে ঝাড়ঝুকুটে মহিলা একটা, ভালো করতে গিয়ে এখন নিজেই বিপদে পড়ে গেছি। আপনি আমাকে ঝুকুটে মহিলা বললেন? আপনাকে তো আমি বলেই ওনার দিকে হাত বাড়িয়ে ওনাকে ধরতে গেলে উনি ওনার হাত দিয়ে আটকানোর জন্য হাত বাড়ালেই আমার হাতের স্পর্শ লাগে ওনার হাতে। সাথে সাথে একটা বিদ্যুতের শকের মতো লাগে দুজনের হাতেই। আমার হাত ওনার হাতে লাগতে উনি কিছুটা ছিটকে দূরে সরে গেলেন। আমি একবার লোকটার দিকে, আরেকবার হিয়ার দিকে তাকালাম। হিয়া আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এমন একটা ঘটনা ঘটায় আমরা সবাই বেশ অবাক হলাম যে এটা কি ছিল, এমনটা কেন হলো আর কিভাবে হলো। এই হিয়া, এটা কি ছিল রে? উনি আবার কোনো জিনভুট্টুত নয় তো? দূর, কী সব বলছিস? উনি জিন হতে যাবে কেন? জিনরা কেমন দিনের বেলায় মানুষের মধ্যে ঘুরে বেড়ায় নাকি? আরে দেখলি না কেমন শক লাগানো ওনার হাত ধরতেই? জিনভূত না হলে এমন কেন হবে? আমিও ভাবছি এমনটা কিভাবে হলো। এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়, ভীষণ অবাক করা ব্যাপার এটা। তখনই পিছন থেকে লোকটা বলল, আমি জানি এমনটা কেন হয়েছে। আমি আর হিয়া তড়িৎ গতিতে পিছনে ফিরে তাকালাম। হিয়া বলল, কি বলছেন আপনি জানেন মানে? তাহলে বলুন এমন কেন হলো। এবার উনি এগিয়ে আসলো। ওনার চোখে মুখে একটু দুষ্টুমির হাসি এগিয়ে এসে বলল, আমার মনে হয় উনি আমার পূর্বজন্মের প্রেমিকা। আমাদের আগের জন্মে মিল হতে গিয়ে হয়নি, আর আমরা মারা গিয়েছিলাম, তাই আমাদের আবার জন্ম হয়েছে, যেন আমরা দুজন এক হতে পারি। আর দুজন দুজনকে চেনার উপায় হিসেবে বিদ্যুতের শক লাগালো, যাতে আমরা একে অপরকে চিনতে পারি। এটা শুনে আমি রাগী দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে দাঁত কটমট করে বললাম, আপনার ফালতু কথা আপনার কাছেই রাখুন। এসব আজগুবি কথা বলবেন আর আমরা তা মেনে নেব নাকি? এটা কি কোনো সিনেমা হচ্ছে যে পূর্বজন্মের কাহিনী শোনাবেন আর সবাই সেটা আগ্রহ নিয়ে শুনবে? যত সব। এই হিয়া, চল তো এখান থেকে। বলেই হিয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলাম। উনি আমাদের পেছনে পেছনে আসছে আর বলছে, আরে মিস শুনুন, আমাদের নিশ্চয়ই কোনো কানেকশন আছে, নয়তো এত মানুষ থাকতে আপনার আর আমার সাথে কেন এমন হলো? আপনি যাবেন এখান থেকে? আমাদের পেছনে কেন আসছেন? আর এসব অদ্ভুত কথা বন্ধ করে নিজের কাজে যান। যা বাবা, আমি আপনাকে বাঁচালাম আর আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন, একটা ধন্যবাদও দিলেন না। এবার আমি দাঁড়িয়ে ওনার দিকে ফিরে বললাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য, এবার আপনি আসতে পারেন। বলে আবার হাঁটা ধরলাম। যা বাবা, এটা আবার কেমন ধন্যবাদ? এই ইরা, তুই এমন কেন করছিস বলতো? একটু ভালোভাবে তো কথা বলা যায়। তুই চুপ করে আমার সাথে চল তো, পেছনে তাকাবি না। এখন ভালোভাবে কথা বললে আরো পেয়ে বসবে, দেখলি না কেমন অদ্ভুত কথা বলছিল গায়ে পড়া ছেলে একটা। আর এরা, তুই একটু বেশি বলছিস না? উনি তোকে গাড়ির নিচে পড়ার হাত থেকে বাঁচিয়েছেন। হ্যাঁ, ভালো হয়েছে, এবার চল, তোর সাথে অনেক কথা আছে আমার। এদিকে ইরার মা একটা নির্জন জায়গায় এসে একটা ঘরের মধ্যে ঢুকলো। ঘরের মধ্যে অনেক অন্ধকার আর চারিদিকে কেমন অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে। তুই এখন এখানে কেন এসেছিস? ইরার মা একটু এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বলল, ইরাকে নিয়ে কিছু কথা বলতে এসেছি। আমি জানি তুই ইরার জন্য এসেছিস, বল কি বলবি? আমরা ইরাকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে। এতদিন ওর দেখা স্বপ্নগুলোকে নিছকই স্বপ্ন বলে মনে হয়েছে। ওকে বুঝিয়েছে, কিন্তু এখন যতদিন যাচ্ছে ও সব কিছু বুঝতে পারছে, এটাও বুঝতে পারছে যে এগুলো শুধু স্বপ্ন নয়, অন্য কিছু। আর ওই নামটাও জানতে পেরেছে। আমার খুব ভয় করছে ওকে নিয়ে। তুই শুধু শুধু চিন্তা করছিস, এটা তো হওয়ারই ছিল। আর সময় হলেও সব কিছু জানতে পারবে। ওকে কেন ওর জন্ম হয়েছে
সব কিছু এখন থেকে ধীরে ধীরে ওর মধ্যে পরিবর্তন আসবে, নিজেকে চিনতে পারবে, আর এটা খুব তাড়াতাড়ি হবে। আমি জানি সব কিছু, কিন্তু আমার ভয় হচ্ছে যদি উল্টোটা হয় কিছু হবে না। তো এখন বাড়িতে যা, আর হ্যাঁ, চিন্তা করিস না, আমি ওর রক্ষা করতে একজনকে পাঠিয়েছি যে সবসময় ওর ছায়া হয়ে ওকে রক্ষা করবে। এখন শুধু সময়ের অপেক্ষা, আর তাকে খুঁজে বের করতে হবে যে ইরার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ হবে। আমি জানতে পেরেছি সেও এই একই শহরে আছে, তাই তো রাঙামাটি ছেড়ে এখানে চলে এসেছে যাতে তাকে খুঁজে বের করতে পারি, আর খুব তাড়াতাড়ি তাকে খুঁজে বের করব। ঠিক আছে, এখন যা, নয়তো ইরা সন্দেহ করবে। ওনাকে সালাম দিয়ে ইরার মা ওখান থেকে বেরিয়ে পড়ল। এবার বলতো ইরা কি এমন কথা বলবি? হ্যাঁ বলছি, শোন। ইয়াকে সব বললাম কালকের স্বপ্নটার বিষয়। সব শুনে ইয়া কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, দেখ ইরা, আমার মনে হচ্ছে তুই ঠিক বলছিস, এগুলো শুধু স্বপ্ন নয়, কিছু তো একটা আছে, আর আন্টি কিছু জানতে পারে, নয়তো রুহানি নামটা শুনে এমন ঘাবড়ে যাবে কেন? আর ওই রিধি মেয়েটা, ওর মধ্যে কিছু রহস্য আছে। আমি বললাম, আচ্ছা শোন, আমরা ওর সাথে সরাসরি কথা বলি তাহলে কেমন হয়? না, বিষয়টা ঠিক না। আমরা তো নিশ্চিত নই, এভাবে কাউকে কিছু বলা কিন্তু ঠিক হবে না। কি না কি ভেবে বসে তার নেই ঠিক। আচ্ছা তুই তো বলেছিলি ওখানে কারোর বিয়ে হচ্ছে, কিন্তু কার সেটা দেখতে পারিসনি? না রে, সব কিছু স্পষ্ট দেখা গেলেও ওখানে রিধি ছাড়া আর কারোর মুখ স্পষ্ট দেখতে পারছিলাম না। বুঝলাম, তাহলে জানার একটা উপায় আছে। কি উপায়? তোকে আবার ওই জায়গায় যেতে হবে, তাহলে যদি কিছু জানা যায়। কিন্তু কিভাবে? কেন? স্বপ্নের মাধ্যমে। ঠিক বলেছিস, কিন্তু আবার যে ওই স্বপ্নটা দেখতে পাবো এমনটা তো নাও হতে পারে, কারণ আমি বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখি, একটা থেকে আরেকটা ভিন্ন ভিন্ন, কিন্তু সব স্বপ্নেই ওই জঙ্গল আর ওই বাড়িটা থাকেই। হ্যাঁ, তাহলে দেখা যাক আজকের স্বপ্নটা কি হয়। শোন, আজকে আমিও তোর সাথে থাকবো। ঠিক আছে, তাহলে চল ক্লাস শেষে বাড়ি ফিরে যাই। ক্লাস শেষ করে আমরা বাইরে বেরিয়ে এলাম দুজনে। গল্প করতে করতে যাচ্ছি, হঠাৎ সেই লোকটার সাথে দেখা। হিয়া বলল, আরে ভাই, আপনি যে তার সারাক্ষণকে আপনার আগের জন্মের প্রেমিকার জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন নাকি? বলে আমার দিকে তাকিয়ে একটা চোখ টিপ দিল। আমি তো ওনার কথা শুনে কাশতে শুরু করলাম। এই তো আপু, আপনি বুঝতে পেরেছেন, কিন্তু দেখেন আপনার এই ঝগড়ুটে বান্ধবী বুঝতে পারছে না। আমি আবার কাশি থামিয়ে রাগীর দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি আবার আমাকে ঝগড়ুটে বলেছেন? আপনি ঝগড়ুটে, আপনার বউ ঝগড়ুটে, আপনার 14 গোষ্ঠী ঝগড়ুটে। দেখেছেন তো কে ঝগড়ুটে? আমি কয়টা কথা বললাম আর আপনি কয়টা কথা বললেন? এবার আমি একটু ইতস্তত করে বললাম, দেখুন, আমাদের পেছনে আসবেন না। সকালে আমাকে বাঁচিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। বাহ, এই তো কত মিষ্টি করে কথা বলতে পারেন দেখছি। তা সবসময় এভাবে কথা বলে কি আপনার পেট খারাপ হয় নাকি? আমি আবার ভুরু কুচকে ওনার দিকে তাকিয়ে বললাম, কি বললেন আপনি? না, কিছু বলিনি। আচ্ছা, আপনার নামটা তো জানা হলো না। নাম কি আপনার? নাম জেনে কাম কি আপনার? আরে এরা এভাবে কথা বলছিস কেন? তুই চুপ কর, ভালো করে কথা বলতো। দেখলামই তো একদম ঘাড়ে চেপে বসেছে। বাহ, আপনার নাম তো তাইলে ইরা। বেশ ভালো নাম কিন্তু। আর কি বললেন, আপনার ঘাড়ে চেপে বসেছি? আমি কোনো জিন নই যে ঘাড়ে চেপে বসবো। আমি মানুষ, আর আমার নাম রুদ্র। তাতে আমি কি করব? বলে একটা ভেঙচি কেটে ইরাকে নিয়ে টেনে চলে আসলাম। পেছন থেকে উনি বললেন, তোমার নামটা কিন্তু খুব সুন্দর, আর আমাদের আবার দেখা হবে। তুমি চাও বা না চাও, নিয়তে আমাদের মিলিয়ে দেবে রুহানি। আমি ওখানে থমকে দাঁড়িয়ে গেলাম, ইয়ার দিকে তাকিয়ে বললাম, কি নামে ডাকলো উনি আমাকে? ওনার মুখে রুহানি নামটা শুনে আমি আর ইয়া দুজনেই পেছনে ফিরে তাকালাম। এ কি, উনি কোথায় গেলেন? এখনই তো এখানে ছিল, মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেল নাকি? আমরা দুজন অনেক খুঁজেও রুদ্রকে আর দেখতে পেলাম না। কিন্তু রুহানি নামটা কি উনি কিভাবে জানলো, আর আমাকেই বা কেন ডাকলো? হিয়া, আমার না কেমন একটা লাগছে। সব কিছু অদ্ভুত হচ্ছে আমার সাথে। এর আগে শুধু স্বপ্ন দেখতাম, আর এখানে আসার পর থেকে স্বপ্নের সাথে সাথে আরও অনেক কিছুই ঘটছে যা আমার মোটেও ঠিক লাগছে না। এগুলো কেমন মায়া বলতো? সব কিছু কেমন অদ্ভুত। এত চিন্তা করিস না ইরা, আমরা খুঁজে বের করবো তোর সাথে এমন কেন হচ্ছে। আমার মনে হয় আমাদের আন্টির সাথে কথা বলা দরকার। আন্টি নিশ্চয়ই কিছু না কিছু জানে। হ্যাঁ, তুই তো ঠিক বলেছিস, চল বাসায় যাই, মায়ের সাথে সব কিছু বলতে হবে, তারপর দেখি মা কি বলে। যেতে যেতে ওই জায়গায় চলে এলাম, ওখানে যেখানে ওই পাগলটা বসে থাকে। আমি রোজ যাওয়া আসার পথে ওনাকে কিছু খাবার দিয়ে যাই, তাই আজকেও একটা কেকের প্যাকেট নিয়ে এসেছি ওনাকে দেব বলে। ওখানে গিয়ে দেখলাম পাগলটা নেই। কি ব্যাপার, উনি কোথায় গেলেন? রোজ তো এখানেই বসে থাকে। কার কথা বলছিস? ইরা কি বসে থাকে এখানে? আর তোকে বলেছিলাম না একটা বোবা পাগলের কথা, যে আমাকে কোনো বিপদের কথা বলেছিল?
এখানে বসে থাকে, কিন্তু আজকে দেখছি না। পাগল লোক হয়তো কোথাও চলে গেছে, এত চিন্তা করার কি আছে? পাগলরা কখন কোথায় যায় তার কোনো ঠিক ঠিকানা আছে নাকি? চল বাড়ি যাই, দেখবি অন্য সময় ঠিক চলে আসবে। চল, আমাকে খাবার না দিয়ে কোথাও চলে যাচ্ছিস? হঠাৎ কারো কথা শুনে আমি চমকে উঠলাম। আশেপাশে কেউ নেই, তাহলে কে কথা বলল? হিয়া আমাকে বলল, কি হয়েছে, দাঁড়িয়ে গেলি কেন? আর তুই শুনলি না কেউ কথা বলল? কই না তো, আমি কিছু শুনিনি। আমি এবার পিছনে তাকিয়ে দেখলাম পাগলটা আমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে। আমি একটু পিছিয়ে গেলাম। হঠাৎ করে ওনাকে দেখে একটু ভয় পেয়ে গিয়েছি। হিয়া বলল, কি হলো ইরা, ইনি কি সেই লোকটা? হ্যাঁ রে, কিন্তু এতক্ষণ তো ছিল না, হঠাৎ কোত্থেকে চলে এলো? হয়তো কোথাও গিয়েছিল, আমি পিছনে ফিরে চলে আসছিলাম, তখন হয়তো চলে এসেছে। এত ভয় পাওয়ার কি আছে? সেটা তো বুঝতে পারলাম না। ইরা নে, এবার খাবারটা দিয়ে চল এখান থেকে। আমি লোকটাকে খাবারটা দিয়ে বললাম, এটা খেয়ে নিন, আমি আবার কালকে আসবো, এখন যাচ্ছি কেমন? বলে উল্টো ঘুরে চলে আসতে নিলাম, মনে হলো উনি আমাকে ডাকলেন। তোর সব সমস্যার সমাধান বের করতে চাইলে তাকে খুঁজে বের কর, যে তোর খুব কাছের, তাকে ছাড়া তুই অসম্পূর্ণ। তুই কে, কেন তোর জন্ম হয়েছে সব কিছু মনে করে আর বন্ধু এবং শত্রু চিনতে শেখ। সে তোর জন্য অপেক্ষা করছে রুহানি। তোকে খুঁজে বের করে তোর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ কর। সব মায়াজাল ভেঙে ফেল রুহানি, ভেঙে ফেল। আমি ভয়ার্ত কণ্ঠে হিয়াকে বললাম, শুনতে পেলি উনি কি বলল? কে কি বললে ইরা? আমি তো কিছুই শুনতে পাইনি। কি বলছিস হিয়া? উনি তো স্পষ্টভাবে কথা বলল, আমাকে আবার রুহানি বলে ডাকলো। কে নাকি অপেক্ষা করছে আমার জন্য, কি একটা অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে বলছে। আমি কিছু বুঝতে পারছি না হিয়া, এসব কি হচ্ছে? আমি শুনেছি উনি বোবা, অথচ আমি বারবার ওনাকে কথা বলতে দেখছি, নিশ্চয়ই কোনো রহস্য আছে। বলে আমি দৌড়ে ওনার কাছে গিয়ে বললাম, কি বলতে চান আপনি? কোন কাজে কথা বলেছেন? কে আমি? কে অপেক্ষা করছে আমার জন্য? আপনি বা কে? আমাকে রুহানি কেন বললেন? এই নাম আপনি কিভাবে জানলেন? আমাকে সব বলুন দয়া করে, আমি পাগল হয়ে যাবো এত কিছু ভাবতে ভাবতে। সবাই বলে আপনি কথা বলতে পারেন না, কিন্তু আমি তো সবসময় দেখি আপনি আমার সাথে কথা বলছেন। কি হচ্ছে এসব আমার সাথে? কিন্তু লোকটা আর কোনো কথা বলছে না, চুপ করে আছে। সেটা দেখে আমি চিৎকার করে বলতে লাগলাম, কেন এমন করছেন? কেন এমন করছেন আমার সাথে আপনি? দয়া করে বলুন, চুপ করে আছেন কেন? আমার চিৎকার করা দেখে আশেপাশে অনেক মানুষ চলে এলো। তারা সবাই আমাকে দেখে বলছে, এই মেয়ে, তুমি পাগলটার সাথে এমন কেন করছো? উনি তো বোবা, তোমার সাথে কিভাবে কথা বলবে? উনি একটু আগে আমার সাথে আর বলতে পারলাম না। হিয়া এসে আমাকে থামিয়ে দিয়ে বলল, থাক, অনেক হয়েছে, আর কিছু বলিস না, চল এখান থেকে। তাকে দেখ কত মানুষ জড়ো হয়ে গেছে। সরি আঙ্কেল, আসলে একটু চিন্তিত হয়ে আছে তো, তাই এমন করছে আর কি। আর এমনটা হবে না, আমরা আসছি এখন। বলে হিয়া আমার হাত ধরে টেনে নিয়ে চলে গেল। বাড়ির সামনে এসে হিয়া বলল, তুই কি পাগল হয়ে গেলি রে ইরা? রাস্তায় একটা পাগলের সাথে এমন কেউ করে? তুই আমাকে বোঝাতে আসছিস, আমি যে বলছি উনি কথা বলেছে সেটা তোর বিশ্বাস হচ্ছে না? এত কিছু হচ্ছে আমার সাথে, তুই তো সব জানিস তাই না? হ্যাঁ ইরা, আমি জানি তোর অবস্থাটা, কিন্তু এমন পাগলামি করলে তো কিছুই জানতে পারবো না। আমাদের এখন মাথা ঠান্ডা রেখে সব জানতে হবে, তাই বলছি তুই শান্ত হ। কিন্তু হিয়া, আমি তো... তখনই রিদি নামের মেয়েটা আমাদের সামনে এসে দাঁড়ালো। ওকে দেখে আমার স্বপ্নের কথাটা মনে পড়ে গেল, যে ওকে আমি স্বপ্নে দেখেছি আর ওর মুখে রুহানি নামটা শুনেছি। তারপর থেকেই নামটা আমার সাথে জড়িয়ে গেছে। আমি হিয়াকে বললাম, চল এখান থেকে। হিয়া, কেন, কি হয়েছে? এটা কি? তোকে পরে বলছি, চল এখন। আমার থেকে পালাতে চাইছো নাকি নিজের থেকে ইরা? কিন্তু পালিয়ে কোনো লাভ নেই, যেটা হওয়ার সেটা তো হবেই, কেউ আটকাতে পারবে না। আমি তাকিয়ে দেখলাম মেয়েটা কেমন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। কি বলতে চাও তুমি? আর তুমি আসলে কে বলো তো? আমার সাথে এমন কেন করছো? কি চাও তুমি? তোমাকে দেখলে কেমন অদ্ভুত লাগে আমার, মনে হয় এর আগেও তোমাকে দেখেছি, কিন্তু কোথায় সেটা মনে করতে পারছি না। তোমার উদ্দেশ্যটা কি? আমার পিছনে কেন পড়ে আছো? সময় হলে সব জানতে পারবে তুমি, অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি সব জানবে। এখন এত ভেবে নিজেকে ক্লান্ত করো না, অনেক কাজ বাকি আছে, তোমার জন্য প্রস্তুত হও। এটা বলি ও চলে গেল। আমি অনেকবার ডাকলাম, কিন্তু আর ফিরে তাকালো না। বাসে ঢুকে মাকে দেখতে পেলাম না, মনে হয় নিজের রুমে আছে। আমিও হিয়াকে নিয়ে আমার রুমে চলে গেলাম। এবার বলতো ওটা কে ছিল, কেমন অদ্ভুতভাবে কথা বলছিল? ওটাই রিথি, যার কথা তোকে বলছিলাম। ও আচ্ছা, সত্যি মেয়েটা ভীষণ অদ্ভুত, কী সব বলে গেল। আচ্ছা শোন, ফ্রেশ হয়ে তারপর আন্টির সাথে কথা বলতে হবে, দেখি উনি কী বলেন। ফ্রেশ হয়ে আয়। আমি আর হিয়া ডাইনিংয়ে এসে বসলাম। মাও ততক্ষণে খাবার দিয়েছে আমাদেরকে। মাও, তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ বল না, শুনছি তো। সত্যি করে বলো তো মা, আমি আসলে কি?
রুহানি নামের কাউকে কি তুমি চেনো? কে রুহানি? তার সাথে আমার কি সম্পর্ক আছে? বারবার এই নামটা আমার সাথে জড়িয়ে যাচ্ছে আর খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে এই নামটা আমার ভীষণ পরিচিত। এটা শুনে মায়ের হাত থেকে ডালের বাটিটা পড়ে গেল। কি বলছিস এসব ইরা? তুই কে? মানে তুই আমার মেয়ে, আমার ইরা। মায়ের কণ্ঠটা কেমন কাঁপছে কথাগুলো বলতে গিয়ে। আমি বুঝতে পারলাম মা কিছু একটা নিশ্চয়ই জানি, তাই এই কয়েকদিন ঘটে যাওয়া সব কিছু মাকে বললাম। সব শুনে মা কিছু একটা ভাবতে লাগলো। তারপর বলল, তুই চিন্তা করিস না, তোকে একটা হুজুরের কাছে নিয়ে যাব। খুব ভালো হুজুর, উনি অনেক কিছু জানে। ওনার কাছে গেলেই কিছু জানা যাবে। এখন খেয়ে তোরা রুমে যা। আমিও আর কিছু না বলে চুপচাপ খেয়ে নিলাম। তারপর হিয়া আর আমি রুমে চলে গেলাম। চারিদিকে কত রকমের ফুল, কি সুন্দর বাগান। ফুলের ওপর নানান রঙের প্রজাপতি উঠছে। আমি সেগুলো ধরার চেষ্টা করছি। ফুলের এমন মিষ্টি সুবাস এর আগে কখনো এমনভাবে উপভোগ করিনি। ভীষণ ভালো লাগছে। রুহানি। পেছনে ফিরে দেখলাম রুদ্র দাঁড়িয়ে আছে। আমি তার দিকে তাকিয়ে মিষ্টি এসে বললাম, তুমি এসেছো রুদ্র? দেখো কত সুন্দর প্রজাপতি। আমার মন চাচ্ছে আমিও যদি প্রজাপতি হতাম, তাহলে কত ভালোই না হতো। তুমি তো আমার প্রজাপতি রুহানি, সবসময় আমার আকাশে উড়বে তুমি। আমি মিষ্টি এসে রুদ্রর হাত ধরতে গেলাম, তখনই দেখলাম রুদ্র কেমন অদৃশ্য হয়ে যাচ্ছে আর চিৎকার করে বলছে, সবাইকে বাঁচাও রুহানি, ওর মায়াজাল থেকে সবাইকে মুক্ত করো। আমার কাছে এসে তাড়াতাড়ি, নয়তো সব শেষ হয়ে যাবে। ও আবারও সব শেষ করে দেবে। বলতে বলতে রুদ্র পুরো অদৃশ্য হয়ে গেল। আমি চিৎকার করে ওকে ডাকছি আর পাগলের মতো ছুটে বেড়াচ্ছি চারিদিকে। তখনই কারোর বিভৎস হাসির শব্দ শুনতে পেলাম। তুই কিছুই করতে পারবি না রুহানি, আমার মায়া থেকে কিছুতেই বাঁচতে পারবি না, তুইও বাঁচতে পারবি না বলে জোরে জোরে হাসতে লাগলো। আমি চিৎকার দিয়ে উঠে বসে পড়লাম। আমার চিৎকার শুনে হিয়া উঠে বসলো। তারপর আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে এরা, কিছু কি দেখতে পেলি? আমি এখন একটা ঘোরের মধ্যে আছি। কি দেখলাম এটা? আমি রুদ্রকে কেন দেখলাম? আর ওই হাসিটা কার ছিল? কি ভয়ঙ্কর হাসি তার! এখন আমার শরীর কাঁপছে। হিয়া বলল, কি রে, কিছু বলছিস না কেন? হিয়া, আমাদের রুদ্রকে খুঁজতে হবে। ও এসব এর সাথে যুক্ত আছে, ওকে খুঁজে বের করতেই হবে। কিন্তু কোথায় খুঁজবো? কি হয়েছে আমাকে বলবি আগে? রুদ্রকে খুঁজতে হবে কেন? কি দেখেছিস তুই সেটা বল। এরপর আমি হিয়াকে বললাম, আমি দেখলাম খুব সুন্দর একটা বাগানে আমি দাঁড়িয়ে আছি। ওটা আমি ছিলাম, কিন্তু আমার পোশাক ছিল একদম ভিন্ন। সেদিন রিদিকে যেমন পোশাকে দেখেছিলাম ঠিক ওই রকম, মানে আমি কিন্তু আমি না, সম্পূর্ণ ভিন্ন রূপে আমাকে দেখতে পেলাম। তারপর কি হলো? তারপর রুদ্র এলো, ওকে দেখে আমি খুশি হয়ে ওকে ডাক দিলাম, যেন ও আমার খুব কাছের একজন। কিন্তু হঠাৎ করে ও অদৃশ্য হয়ে গেল। আমি অনেক ডাকলাম, কিন্তু আর খুঁজে পেলাম না। একটা ভয়ঙ্কর কণ্ঠ শুনতে পেলাম, যেটা এর আগেও আমি শুনেছি, কিন্তু কোথাও সেটা মনে করতে পারছি না। রুদ্র আমাকে বলছিল ওর কাছে যেতে, না হলে সেই ভয়ঙ্কর হাসি যে হাসছিল ও আবারও সব শেষ করে দেবে। আমার কালকে রুদ্রকে খুঁজতে যাব, ও নিশ্চয়ই কিছু না কিছু জানে, ওকে পেলেই অনেক কিছুর সমাধান হবে। ইয়া বলল, ঠিক আছে আমরা যাব খুঁজতে। এখন ঘুমিয়ে পর, সকালে উঠে মিশন শুরু। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম ভার্সিটির জন্য। আমার মনে হচ্ছে রুদ্রকে ওখানেই পেয়ে যাব, কারণ ও বলেছিল আমাদের আবার দেখা হবে। আর সত্যি যদি এসবের সাথেও যুক্ত থাকে তাহলে আমার কাছে নিশ্চয় আসবে। আমরা ভার্সিটি পৌঁছে গেলাম, কিন্তু কোথাও রুদ্রকে দেখতে পেলাম না। তাহলে কি ওকে পাবো না? হতাশা নিয়ে ভার্সিটির মধ্যে ঢুকতেই যাব, তখনই পেছন থেকে কেউ বলল, আমাকে খুঁজছিলে তাই না? পেছনে ফিরে দেখলাম রুদ্র দাঁড়িয়ে আছে। আমি হিয়ার দিকে তাকালাম, হিয়াও আমার দিকে তাকিয়ে আছে। আমরা এবার সামনে গিয়ে বললাম, আপনি কি জিন নাকি ভূত বলুন তো? কেন আমাকে আপনার জিন ভূত কেন মনে হলো? আপনি হঠাৎ করে কোথাও উদা হয়ে যান আর হঠাৎ করে আবার উদয় হন, মানে কালকে আপনি আমাকে ডেকে কোথায় চলে গিয়েছিলেন? আর আপনি সত্য করে বলুন তো, রুহানি নামটা কিভাবে জানলেন? আমার একটু কাজ ছিল তাই চলে গিয়েছিলাম। আর রুহানি নাম, এটা আমি কিভাবে জানলাম সেটা একটা লম্বা কাহিনী, কোথাও বসে বলতে হবে। তাহলে চলুন কোথাও গিয়ে বসি। আমরা একটা কফি শপে গিয়ে বসলাম আমরা। এবার বলুন, এই নাম আর আমার সাথে আপনার ঠিক কী সম্পর্ক? এবার রুদ্র বলতে শুরু করলো, কী সম্পর্ক সেটা আমিও জানি না। আসলে আপনার সাথে দেখা হওয়ার আগে আমি রোজ বিভিন্ন রকম স্বপ্ন দেখতে পেতাম। একটা জঙ্গল, তার কিছুটা দূরে একটা পুরাতন প্রাসাদ, সেই প্রাসাদে কারো বিয়ে হচ্ছে, কিন্তু কারো মুখ স্পষ্ট দেখতে পাই না। আমি এগুলোকে তেমন গুরুত্ব দিতাম না, ভাবতাম এমনি হয়তো, স্বপ্ন ছাড়া কিছু না। এরপর একদিন দেখলাম একটা বাগানে খুব সুন্দর একটা মেয়ে প্রজাপতি নিয়ে খেলা করছে। আমি সেদিকে এগিয়ে গেলাম, তাকে রুহানির বলে ডাকলাম। সে আমার দিকে তাকিয়ে মুচকে এসে আমাকে রুদ্র বলে ডেকে আমার দিকে এগিয়ে এলো।
আমি তার মুখ দেখলাম আর ওটা আপনি ছিলেন। ওখানে যেটা হচ্ছিল সব কিছু বাস্তব মনে হচ্ছিল, কিন্তু আমি নিজেকে চিনতে পারলাম না। একদম ভিন্ন স্বাদ ছিল আমার আর আপনারও। মনে হচ্ছিল ওটা কোনো রাজার সময় আর আমরা কোনো রাজকুমারের রাজকন্যা। আমি স্বপ্নটা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম, কিন্তু প্রায়ই আমি আপনাকে স্বপ্নে দেখতে শুরু করলাম। আমরা নদীর পাড়ে বসে গল্প করছি, ফুলের বাগানে হেঁটে বেড়াচ্ছি। এগুলো দেখতে দেখতে আমি কেমন আপনার মায়ে পড়ে গেলাম। কিন্তু আমার মনে হচ্ছিল আপনি বাস্তবে হয়তো কোথাও নেই, আবার মনে হয়তো আছেন। আর তারপরেই হঠাৎই কালকে যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম আপনি রাস্তা দিয়ে দৌড়ে এইদিকে আসছেন। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে আমার স্বপ্নের মেয়েটা আমার সামনেই। তখন দেখলাম একটা গাড়ি খুব জোরে আপনার দিকে আসছে, তাই কিছু না ভেবেই আপনাকে টেনে নিয়ে এলাম। আর যখন আপনার হাতের স্পর্শ লেগে শক লাগলো তখন আমি চোখ বন্ধ করে আবার আপনার আর আমার ওই সময়ের মুখ দেখতে পেলাম। ওনার বলা কথাগুলো শুনে আমি পুরো অবাক হয়ে তাকিয়ে রইলাম। হিয়া ও যে অনেক অবাক হয়েছে সেটা ওকে দেখে বোঝা যাচ্ছে। হিয়া বলল, আপনি এই স্বপ্নগুলো দেখেন? রুদ্র একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আমিও দেখি মানে? আর কে দেখে এই স্বপ্ন? হিয়া বলল, ইরাও এই স্বপ্নগুলো দেখে, আর গতকাল রাতেও আপনাকে স্বপ্নে দেখেছে, আর সেই জন্যই আমরা আজকে আপনাকে খুঁজছিলাম। ও, তার মানে সত্যি সত্যি আমাদের কোনো কানেকশন আছে, আর এই স্বপ্নগুলো এমনি এমনি দেখিনি আমরা। এর তো কোনো না কোনো রহস্য আছে, এখন এটা খুঁজে বের করতে হবে। কেমন রহস্য লুকিয়ে আছে আর আমাদের সাথে কেমন হয়েছিল। কিন্তু সেটা কিভাবে সম্ভব হবে? কে বলবে আমাদের সব কিছু? আর কীভাবে জানবো আমাদের কেন জন্ম হয়েছে? আমাদের সাথে কী হয়েছিল সেটা কিভাবে জানবো? হিয়া বলল, তুই চিন্তা করিস না, আন্টি তো বলেছিল কোন এক হুজুরের কাছে নিয়ে যাবে, ওখানে গেলেই নিশ্চয়ই কিছু জানতে পারবো আমরা। এখন একটু অপেক্ষা করা তো লাগবেই। রুদ্র বলল, আমারও তাই মনে হয়, এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। চলো যাওয়া যাক। আমরা তিনজন ওখান থেকে বেরিয়ে আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। পথে সে পাগলটার কাছে গিয়ে ওনাকে খাবার দিয়ে আমরা বাড়ি চলে আসলাম। আজকের পাগলটা কিছু বলেনি, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। যখন খাবার দিচ্ছিলাম তখন আমার দিকে তাকে একটা রহস্যময় হাসি দিয়েছিল, যার অর্থ আমি বুঝতে পারিনি। কিছু তো বোঝাতে চাইছিল, কিন্তু কি সেটা? বাড়িতে এসে মাকে কোথাও খুঁজে পেলাম না। এই সময় মা কোথায় গেল? ভাবলাম হয়তো কোনো দরকারে বাইরে গেছে, চলে আসবে আবার। আমি রুদ্রকে বললাম, আপনি এখানে একটু বসে অপেক্ষা করেন, আমি আর হিয়া এখনই আসছি। আমরা দুজন আমার রুমে চলে গেলাম। এদিকে ইরার মা আবার ওই জায়গায় এসেছে আর সেই লোকটাকে বলছে, আমি এর এসব সহ্য করতে পারছি না। কালকে ইরা আমার কাছে জানতে চেয়েছে রুহানি নামের কাউকে চিনি কিনা, ওর সাথে রুহানির কী সম্পর্ক আছে। আমি সব কিছু জেনেও ইরাকে কিছুই বলতে পারছি না। ও কষ্ট পাচ্ছে, আমি ওর কষ্ট সহ্য করতে পারছি না। এত ভেঙে পড়লে হবে না ইরিনা, তুই বা আমি কেউই ওকে কিছু বলতে পারবো না। ওর সবটা নিজেরই মনে হবে। আর চিন্তা করিস না ইরা, এরা তোকে খুঁজে পেয়ে গেছে, এবার সময় হয়ে গেছে ওদের সব কিছু মনে পড়ার। রুহানি যে আসলে ওর আগের জন্মের নাম সেটা এবার তো ওর জানার সময় হয়ে গেছে। ইরার মা বলল, এরা রুদ্রকে পেয়ে গেছে, তাহলে তো এবার ওদেরকে আরও বেশি সাবধানে রাখতে হবে সব কিছু মনে পড়ার আগ পর্যন্ত। যদি জুলিয়ান আর লুসিয়া একবার ওদের দুজনকে পেয়ে যায় তাহলে আবার ওদেরকে মেরে ফেলতে চেষ্টা করবে। আমি অনেক কষ্ট ইরাকে লুকিয়ে রেখেছি। ওর ঘাড়ে যে চিহ্নটা আছে ওটা সবসময় লুকিয়ে রেখেছে যাতে কেউ কখনো দেখতে না পায়। আর এখন রুদ্র ওর সাথে আছে, তার মানে জুলিয়ান ওরা খুব তাড়াতাড়ি জানতে পারবে এরা রুদ্র কোথায় আছে। হ্যাঁ, এখন থেকে আরও সতর্ক থাকতে হবে। আর শোন, 2 দিন পর ওদেরকে আমার এখানে নিয়ে আসবি, ঠিক আছে? আমি তাহলে বাসায় যাই। এতক্ষণ বাড়িতে না থাকায় এরা অনেক প্রশ্ন করবে। হ্যাঁ যা তুই, কিন্তু সাবধান, তুই ওকে কিছুতেই কোনো কথা বলবি না। এরার মা ওখান থেকে বেরিয়ে চলে গেল। তারপর এই লোকটা অন্য একটা রুমে গিয়ে কাউকে বলল সময় হয়ে গেছে ওদের ফিরে আসার আর সব মায়াজাল ভেঙে ফেলার। এবার আর ওরা বাঁচতে পারবে না। রুহানি আর রুদ্র সামনাসামনি হয়ে গেছে, এবার শুধু ওদের সব কিছু মনে পড়ার অপেক্ষায়, আর সেটা খুব তাড়াতাড়ি হবে। আর মাত্র 2 দিন বাকি আছে ওদের 23 বছর পূরণ হতে। 23 বছর পূরণ হতেই ওদের পূর্বজন্মের সব কিছু সামনে ভেসে আসবে। কিন্তু এটা এতটা সহজ ওরা হতে দেবে না। ওরা নিশ্চয়ই বাধা দেওয়ার চেষ্টা করবে। আমাদের আরও সাবধানে থাকতে হবে আর রুহানিকে আগলে রাখতে হবে। হ্যাঁ, সেই জন্যই আমি আগে একজনকে পাঠিয়েছি যাতে রুহানির কোনো বিপদ না হয়। ও সবসময় ওকে আড়াল থেকে রক্ষা করবে। আমি আর রুদ্র সোফায় বসে আছি। এতক্ষণ হয়ে গেছে অথচ মা এখনো বাড়ি আসছে না কেন? কোথায় গেল? আমরা কথা বলছিলাম তখন দরজা খুলে মা ঘরে এলো। ইরার মা ঘরে ঢুকে দেখে
রুদ্রকে দেখে চিনে ফেলল আর মুখ ফুসকে বলে ফেলল, রুদ্র। আমরা সবাই বেশ অবাক হলাম মায়ের দিকে তাকিয়ে। আমি বললাম, মা তুমি ওনাকে চিনো? হ্যাঁ আন্টি। আপনি কি আমাকে চিনেন? আগে থেকে কোথাও দেখেছেন বা দেখা হয়েছে আমাদের? আমি দেখলাম মা একটু ঘাবড়ে গেছে। আমতামতা করে বলল, না না, আমাদের আগে তো দেখা হয়নি। ঘরে ঢোকার সময় শুনলাম তোমরা কথা বলছো, তখন এরা তোমার নাম বললো, তাই শুনেছি। আমি মায়ের দিকে সন্দেহ চোখে তাকিয়ে বললাম, তুমি সত্যি বলছো তো মা, নাকি আগে থেকে তুমি ওনাকে চিনো? আরে না না, মিথ্যা বলবো কেন, সত্যি বলছি। তোরা বস, আমি তোদেরকে নাস্তা দিই। মা যেন কিছু একটা লুকানোর চেষ্টা করলো আর এখান থেকে পালিয়ে গেল। ইয়া শোনো, আমার কেন জানি সন্দেহ হচ্ছে মা রুদ্রকে আগে থেকে দেখি না, অথচ ওকে দেখে নাম ধরে রাখলো। আচ্ছা মানলাম আমাদের মুখে শুনেছে, কিন্তু হঠাৎ করে একটা ছেলে আমাদের বাড়িতে আসলো, অথচ মা একবারও জানতে চাইলো না উনি কে আর এখানে কেন এসেছে। আমি নিশ্চিত মা কিছু তো জানিনি আমাদের বিষয়, কিন্তু কিছু বলতে চায় না। কিন্তু আন্টি যদি জানবেন তাহলে আমাদেরকে বলছে না কেন? আমি রুদ্রর দিকে তাকিয়ে বললাম, সেটা তো জানি না, কিন্তু আমার মন বলছে মাও এসব কিছুর সাথে জড়িত আছে। তখনই মা এলো নাস্তা নিয়ে। আমাদের এভাবে এক জায়গায় দেখে মা বলল, নাও এবার তোমরা আলাদা আলাদা হয়ে বসে কিছু খেয়ে নাও। আমরা খেতে আরম্ভ করলাম। আমি দেখলাম মা রুদ্রর দিকে তাকিয়ে উকি দিয়ে কিছু দেখার চেষ্টা করছে। কিন্তু কি দেখার চেষ্টা করছে মা? আমি মাকে ডাক দিলাম, মা। হ্যাঁ বল, কিছু লাগবে আরও? হ্যাঁ, একটু ঠান্ডা পানি দিয়ে এনে দাও না। মা ওখান থেকে যেতেই আমি রুদ্রকে বললাম, আচ্ছা আপনার শরীরে কি কোনো দাগ বা চিহ্ন আছে? রুদ্র বলল, হ্যাঁ আছে, কিন্তু কেন? দেখি চিহ্নটা। দাঁড়াও বলি রুদ্রর শার্টের কলারের পেছন থেকে সরিয়ে আমাদের দেখালো। আমি চিহ্নটা দেখে অবাক হয়ে বললাম, এ কি, এরকম চিহ্ন তো আমার ঘাড়েও আছে। কি বলছো, সত্যি? হ্যাঁ, এই দেখো। বলে আমি চুলগুলো সরিয়ে ঘাড়টা দেখালাম। সত্যি তো। তাহলে মা নিশ্চয়ই চিহ্নটা দেখার চেষ্টা করছিল। এদিকে রান্নাঘরের ওখান থেকে ইরার মাও এটা লক্ষ্য করলো, কিন্তু তিনি রুদ্রের ঘাড়ে এই চিহ্নটা আছে নাকি তাই দেখতে চাইছিল। এবার উনি নিশ্চিত হলেন যে এটাই রুদ্র। আমাদের খাওয়া শেষ হলে রুদ্র আর হিয়া দুজনেই চলে যায়। আমরা আবার কালকে এই বিষয় নিয়ে আলোচনা করব আর খোঁজ করবো কে আমাদের সঠিক পথ দেখাবে। ওরা চলে গেলে আমিও ঘরে চলে এলাম। অন্যদিকে একটা অন্ধকার ঘরের মধ্যে কেউ চিৎকার করে বলতে লাগলো, জুলিয়ান আমার সামনে এসো, সব কিছু শেষ হয়ে যাচ্ছে আর তুমি নিশ্চিন্তে বসে আছো কিভাবে? তখন একটা কালো পোশাক পরা একটা অবয়ব সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে, এভাবে চিৎকার করছে কেন? আমি চিৎকার করছি? তুমি কি চাও রুহানি আর রুদ্র এক হয়ে যাক আর আমাদেরকে শেষ করে দিয়ে ওদের রাজ্যে ওরা ফিরে পাক? এই জন্যই কি এত কিছু করছিলাম আমরা? আমি কিছুতেই চাই না ওরা দুজন এক হোক আর ওদের সব কিছু মনে পড়ুক। তুমি কিছু করবে নাকি আমি এবার নিজেই যাব? তুমি এত চিন্তা কেন করছো লুসিয়া? আমরা তো আমাদের একজনকে পাঠিয়েছি সব খবর আমাদেরকে জানানোর জন্য, আর এই বুড়ো ভাবছে আমরা এখনো রুহানি আর রুদ্রকে খুঁজে পাইনি। কিন্তু ওরা জানি না আরও আগে আমরা ওদের ঠিকানা জেনে গেছি। আর আমি এটাও জানি ওরা একসঙ্গে হয়ে গেছে আর মাত্র 2 দিন পর ওদের পুরোপুরি সব কিছু মনে পড়বে। কিন্তু তার আগে আমি বলে বিভৎস হাসি দিল। সে হাসির শব্দে পুরো জায়গাটা কেঁপে উঠল। আমি আবার ওই জঙ্গলের মধ্যে চলে এলাম, কিন্তু আজকে আমার চোখে অন্য কিছু পড়ল। এটা কি? আমি জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, চারিদিকটা আজকে একদম অন্যরকম লাগছে। আর এতদিন আমি এটা দেখিনি। আমি দেখলাম এটা কোনো জঙ্গল নয়, অনেক বড় একটা রাজ্য। আর তার ভেতরে ঢোকার জন্য একটা বড় গেট আছে, আর সেই গেটের উপরে বড় বড় করে লেখা মায়া রাজ্য। আমি ভেতরে গেলাম, ওখানে অনেক মানুষ চলাফেরা করছে আর যে যার কাজ করছে। মনে হচ্ছে খুব বড় কোনো অনুষ্ঠান হচ্ছে। এখানে সবাই খুব আনন্দ করছে। আমি তাদের কাছে গিয়ে কথা বলার চেষ্টা করছি, কিন্তু কেউ আমাকে দেখতে বা আমার কথা শুনতে পারছে না। তখনই দেখলাম কিছু মেয়ে হাসাহাসি করতে করতে যাচ্ছে আর তারা কিছু বলছে। আমি ওদের পিছু নিলাম। শুনতে পেলাম ওরা বলছে, আজকে রাজকন্যা রুহানি আর রাজকুমার রুদ্রর বিয়ে। এই দিনটার জন্য সবাই কত অপেক্ষা করেছি বলো। সবাই কত খুশি, রাজকন্যা রুহানি কত খুশি। কত সাধনার পর রাজকুমার আর রাজকন্যা এক হতে যাচ্ছে। কত বাধা এসেছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের ভালোবাসার জয় হবে আজকে। ওদের মধ্যে একজন বলে উঠল, কিন্তু আমার মনে হচ্ছে বড় রাজকন্যা এগুলো এত সহজে হতে দেবে না। তোমাদের মনে নেই নিজের বোনের সাথে কি করলো? এই চুপ কর, এখন এসব কথা বলিস না, কেউ শুনলে সর্বনাশ হবে। উনি ঝামেলা করবে বলেই তো আমাদের রাজামশাই তাকে এখান থেকে দূরে সরিয়ে দিয়েছে, যাতে কিছু করতে না পারে। এখন চুপচাপ চল, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আমি ওদের কথা শুনে বুঝতে পারলাম সেদিন যে বিয়েটা হতে দেখছিলাম সেটা রুহানি আর রুদ্রর বিয়ে ছিল। কিন্তু বড় রাজকন্যাকে আর ওই বা কি ঝামেলা করার চেষ্টা করবে? আমি সেদিন কারোর মুখ দেখতে পাইনি, কিন্তু আজকে নিশ্চয়ই দেখতে পারবো ওখানে কে কে ছিল। আমি মেয়েগুলোর পেছনে পেছনে যেতে শুরু করলাম।
প্রাসাদের বাইরে দাঁড়িয়ে আছি, কত সুন্দর করে সাজানো হয়েছে, চোখ ধাঁধিয়ে যাচ্ছে দেখে। আমি ভেতরে প্রবেশ করলাম, আবার সেই জায়গায় গেলাম যেখানে বিয়ে হচ্ছে। কিন্তু এই কি, আজকে কারোর মুখে স্পষ্ট দেখতে পাচ্ছি না। আমি চোখ বুজে আবার খুললাম আর দেখতে পেলাম সত্যি সত্যি ওখানে আমার আর রুদ্রর বিয়ে হচ্ছে। এটা দেখে আমি খুব বেশি অবাক হয়ে গেলাম। তার মানে এখানে আমি ছিলাম আর রুদ্রর সাথে আমার বিয়ে হয়েছে। কিন্তু তাহলে আমাদের সাথে কিছু হয়েছিল, কেন আমরা আবার জন্ম নিলাম? আর কারোর মুখে স্পষ্ট দেখতে পাচ্ছি না কেন? এখানে আর কে আছে? কার কাছে সব জানতে পারবো আমি? হঠাৎ আমার কাঁধে কেউ হাত রেখে বলল, তুমি আবার এখানে এসছো রুহানি? আমি তাকে দেখলাম রিধি দাঁড়িয়ে আছে। রিধি? আমি রিধি নই, রিদিশা। আর তুমি এখানে কি করছো বলো তো? আমি জানি না, আমি বারবার এখানে চলে আসছি। এখানে কি হচ্ছে আমাকে বলো না। আর তুমি কে? তোমাকে আমি রিধি নামে জানি, তাহলে তুমি রিদিশা কিভাবে? দেখলাম ও খুব মিষ্টি করে হাসছে। একমাত্র ওই আমাকে এখানে দেখতে পারে, আর কেউ দেখে না। আমিও অন্য কাউকে স্পষ্ট দেখতে পাই না, শুধু ওকেই দেখতে পাই। রিদিশা বলল, তুমি সব জানতে পারবে রুহানি, আর একটু অপেক্ষা করো। আর এখানে তোমারই বিয়ে হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল সেটা তুমি জানতে পারবে, কিন্তু এখন না। আর আমি কি সেটা জানতে পারবে। শুধু এটা মনে রাখো, আমি তোমার শত্রু নই, তোমাকে সাহায্য করার জন্যই আমি এসেছি। তাই এখন আমার কথা শোনো আর এখানে চলে যাও। কিন্তু আমি আর কিছু বলতে পারলাম না। বিয়ের ওখানে খুব চেঁচামেচি শুরু হয়ে গেল। কিছু কালো পোশাক পরা লম্বা লম্বা লোক ওখানে এসে সবার উপরে হামলা করছে। আর তার মধ্যে একজন মেয়েও আছে, কিন্তু তার মুখ আমি দেখতে পেলাম না। রিদিশা আমাকে জোর করে ওখান থেকে টেনে নিয়ে বলল, তুমি এখানে থাকলে অনেক বড় বিপদে পড়বে, চলে যাও এখান থেকে। তখনই খুব জোরে একটা চিৎকার শুনতে পেলাম আর আমার ঘুম ভেঙে গেল। আমি ওটা দেখলাম, হিয়া আমার সামনে বসে আছে। কিরে, এত সকালে তুই এখানে কি করছিস? এত সকালে না মহারানী, ঘড়ির দিকে তাকিয়ে দেখ কয়টা বাজে। আমি দেখলাম সকাল 10টা বেজে গেছে। আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, মা কোথায়? আমাকে একবারও ডাকলো না কেন? আন্টি বাসায় নেই, উনিও ওই হুজুরের কাছে গেছে। আর যাওয়ার আগে তোকে ডাকতে এসে দেখে তুই আরামে ঘুমিয়ে আছিস, তার ডাকিনি। আমাকে বলেছে তোকে নিয়ে ওখানে যেতে, তুই তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, আমাদের বেরোতে হবে। কিন্তু মা তো আমাকে কিছুই বলেনি। কালকে রাতে তো বললো না যে সকালে হুজুরের কাছে যাবে। সে আমি জানি না, আমাকে বললো তোকে ডেকে নিয়ে ঠিক সময় ওখানে পৌঁছাতে। কিন্তু হিয়া, আমাদের তো ওখানে আগামীকাল যাওয়ার কথা, তাহলে আজকে হঠাৎ করে কেন যেতে হবে? ও রে ইরা, তুই এত প্রশ্ন করিস কেন বলতো? আমি কিছু জানি না, বাট আমাকে আন্টি বলেছে তোকে নিয়ে যেতে। তাই এখন তুই আমার যাবি নাকি যাবি না তাই বল, নাকি আমি চলে যাব? আর এত রেগে যাচ্ছিস কেন? তারা, আমি এখন রেডি হয়ে আসছি। কিছুক্ষণ পর আমি রেডি হয়ে এসে দেখি হিয়া ফোনে কারোর সাথে কথা বলছে। আমি ওকে ডাকতেই যাব, তখনই ফোনটা কেটে দিল। মনে হলো আমার থেকে কিছু লুকাতে চাইলো। তুই এসেছিস, তাহলে চল যাওয়া যাক। যাবো তো, তার আগে তুই আমাকে একটা কথা বলতে। হিয়া? হ্যাঁ বল না, কি বলবি? ফোনে কার সাথে কথা বলছিলি? হিয়া যেন একটু ঘাবড়ে গেল, আমতামতা করে বলল, কেউ না, রং নাম্বার ছিল তাই রেখে দিলাম। আমার কেমন যেন সন্দেহ হলো, ও আমাকে মিথ্যা বলল। কিন্তু কেন? ঠিক আছে চল, আমরা বেরিয়ে পড়ি। চল, তাড়াতাড়ি যেতে হবে, সব অপেক্ষা করছে। সবাই মানে? কে কে অপেক্ষা করছে হিয়া? আরে আন্টি, রুদ্র আর ওই হুজুর, ওনারা অপেক্ষা করছে, সেটাই আর কি। ও, কিন্তু হিয়া তুই জায়গাটা চিনিস? মা তোকে বলে গেছে, তার মানে তুই আগে ওখানে গিয়েছিস। আরে বলদ, আমি আগে কখনো যাইনি। আন্টি আমাকে ঠিকানা দিয়ে বলে দিয়েছে, আর ঠিকানা জানা থাকলে পৃথিবীর সব জায়গায় পৌঁছে যাওয়া যায়, এমনকি মৃত্যু লোকে যাওয়াও যায়। ওর শেষের কথা শুনে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। তার মানে কি বলছিস তুই হিয়া? আরে আমি মজা করলাম, তুই তো ভয় পাস কেন বলতো? এরা এত ভয় নিয়ে তো তাদের সাথে লড়াই করবি কিভাবে? তাদের সাথে মানে কাদের কথা বলছিস তুই? যারা তোর শত্রুপক্ষ, যার জন্য তোর জন্ম হয়েছে, তাদের কথা বলছি। তোর যে উদ্দেশ্যে জন্ম হয়েছে সে উদ্দেশ্যে সফল করতে হবে না? তোকে আজ আমার কেমন যেন লাগছে হিয়া, তুই এইভাবে কথা বলছিস কেন বলতো? আমি আবার কি বললাম ইরা? যেটা সত্যি সেটা বলেছি, আর তুই বড্ড বেশি ভয় পাচ্ছিস। এখন চল, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। হিয়াকে আমার আজ একটু অদ্ভুত লাগছে। এর আগে ওই রিধি মেয়েটাকে অদ্ভুত লাগতো, কিন্তু ও তো বলল ও আমার শত্রু নয়, আমাকে সাহায্য করতে এসেছে। কিন্তু ওকে তো আর কোথাও দেখলাম না। এই কয়দিন কোথায় আছে রিধি? আমরা একটা জঙ্গলে এসে পৌঁছালাম। জায়গাটা আমার বেশ অদ্ভুত লাগছে, কেমন নিরিবিলি, কোথাও কাউকে দেখতে পারছি না। একটা মানুষ তো দূর, কোনো পশু পাখিও নেই। আমি আগে আগে হাঁটছিলাম আর হিয়া আমার পেছনে। আমি একটু এগিয়ে গিয়ে বললাম, এটা আমরা কোথায় এলাম হিয়া? তুই ঠিক জায়গায় এসেছিস তো? কেমন গা ছমছমে জায়গা এটা, কোনো মানুষজন কিছুই তো নেই, পুরো মৃত্যুপুরী মনে হচ্ছে। এখানে কোনো ঘর বাড়িও তো দেখতে পাচ্ছি না। তাহলে মা কোথায়? আমার মনে হয় আমরা ভুল করে অন্য কোনো জায়গায় চলে এসেছি।
না, আমরা ঠিক জায়গায় এসেছি, এটা আমাদের গন্তব্য। আর তুই ঠিক বলেছিস, এটা মৃত্যুপুরী, আর আজকে তোর মৃত্যুই হবে এখানে। হিয়ার গলাটা কেমন পাল্টে গেছে, কি ভয়ঙ্কর গলার আওয়াজ শুনে কলিজা কেঁপে উঠল। আর ওইসব কি বলছে? আমি তৎক্ষণাৎ পেছন ফিরে তাকাতেই দেখলাম হিয়া অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে বললাম, হিয়া, এই হিয়া, তুই কি মজা করেছিস আমার সাথে? তোর আওয়াজ এমন শোনা যাচ্ছে কেন? প্লিজ মজা করিস না, আমার ভীষণ ভয় করছে। হিয়া এক ঝটকায় আমার দিকে তাকালো। ওর চোখ দেখে আমি ভয়ে কিছুটা দূরে সরে গেলাম। চোখ দুটো পুরো সাদা রঙের হয়ে গেছে, কোনো মনে নেই। আমি ভয়ে ভয়ে কাপা গলায় বললাম, হিয়া, কি হয়েছে তোর? তুই এমন করছিস কেন? আর এটা তুই আমাকে কোথায় নিয়ে আসলি মা, কোথায়? এবারও তড়িৎ গতিতে আমার দিকে এগিয়ে এলো। আমি আরও ভয় পেয়ে সরে যেতে নিলেই ও আমার গলা চেপে ধরে বলল, এখানে কেউ নেই, শুধু তুই আর আমি আছি, আর আজ তো শেষ দিন। তোকে মারতে পারলে জুলিয়ান আর লুসিয়া সব বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন। এতদিন ওনারা এই দিনেরই অপেক্ষা করেছিলেন, আর আজকে সে শুভ দিন, তোর মৃত্যুর দিন। আমি এতদিন তোকে মারার অনেক চেষ্টা করেছি, কিন্তু সফল হতে পারিনি। কেউ না কেউ তোকে বাঁচিয়ে নিয়েছে, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো, আমি কথা বলতে পারছি না, আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, নিজের কানকেও বিশ্বাস হচ্ছে না। আমরা তো ভালো বন্ধু, সে আমাকে মারতে চায়, আর এতদিন আমার সাথে থেকে আমাকে মারতে চেয়েছিল। কিন্তু এই জুলিয়ান আর লুসিয়াকে আমাকে এখন কে বাঁচাবে? হে আল্লাহ, আমাকে বাঁচাও, যে উদ্দেশ্যে আমার জন্ম তা পূরণ করার আগেই আমি মরতে চাই না। আমি এখনো জানতে পারিনি আমার উদ্দেশ্য কি। তখনই পেছন থেকে কেউ একজন আলোর মতো কিছু ছুঁড়ে মারল, আর সেটা গিয়ে হিয়ার গায়ে লাগতেই ও আমাকে ছেড়ে দিয়ে ছটফট করতে করতে ওখান থেকে উদা হয়ে গেল। আমি ধপাস করে ওখানে বসে পড়লাম। আমি এখনো কিছু মিলাতে পারছি না, এটা আমার সাথে কি হলো। আমি নিচের দিকে তাকিয়ে কাঁদছি। তখন একজন আমাকে ডাকলো, রুহানি, এত তাড়াতাড়ি এত ভেঙে পড়লে হবে না তো, আরও কত কিছু তোমার সামনে আসবে, সেগুলো মোকাবেলা করতে হবে। এভাবে ভেঙে পড়লে তুমি লড়াই করবে কিভাবে? আমি উপরে তাকিয়ে দেখলাম আমার সামনে ওই পাগলটা দাঁড়িয়ে আছে, আর ওনার হাতে একটা ছোট্ট পুটলি, ওটা থেকে আলো রোশনি বের হচ্ছে। আমি অবাক হয়ে উঠে দাঁড়িয়ে বললাম, আপনি তো বোবা আর একজন পাগল, তাহলে আপনি এখানে কিভাবে এলেন? আর আমাকে আপনি বা বাঁচিয়েছেন, তাই না? সে এবার একটু অদ্ভুতভাবে হাসি দিল। এই হাসিতে কিছু একটা রহস্য লুকিয়ে আছে। সে বলল, আমি বাঁচানোর কেউ না, বাঁচিয়েছেন তো আল্লাহ, আমি শুধু মাধ্যম। তোমার মৃত্যুর সময় এখনো আসেনি, তাই তিনি তোমার কোনো ক্ষতি হতে দেবে না। তোমার অনেক বড় একটা দায়িত্ব আছে, আর সময় হলে তুমি সব জানতে পারবে। তোমাকে তো সবাইকে উদ্ধার করতে হবে আর শয়তানকে শেষ করতে হবে, তাই ভয় পেয়ে পিছিয়ে যেও না, কালকের জন্য অপেক্ষা করো। এর মধ্যে অনেক কিছুই ঘটবে, তাই চোখে দেখা সব কিছুই বিশ্বাস করো না। এখান থেকে যাও, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। এই বলেই উনি ওখান থেকে চলে যেতে নিল। আমি অনেক ডাকলাম, শুনুন, আপনি আসলে কে? আমাকে বারবার আপনি সাবধান করেন, আমাকে বলে যান সব কিছু। তিনি আর তাকালেন না, চলে গেলেন। আমি উদাস মনে হেঁটে যাচ্ছি, তখন আমার হাতে হ্যাঁচকা টান লাগলো। তাকিয়ে দেখলাম মা। এই কিরা, তুই কোথায় গিয়েছিলি আর এখানে কি করছিস? রুদ্র তোকে খুঁজতে এসেছিল, তোকে বাসায় না পেয়ে আমি আর রুদ্র তোকে খুঁজে বেরিয়েছি। মানে? তুমি তো বাসায় ছিলে না মা, আমি যখন বেরিয়েছি তখন তো তোমাকে কোথাও দেখলাম না। কি বলছিস এরা? আমি তো বাসায় ছিলাম, কিন্তু তুই কখন বেরিয়েছিস আমি জানি না তো। আমি আবার বুঝতে পারলাম তখন কোনো মায়ের কারণে আমি মাকে আর মা আমাকে দেখেনি। ঠিক আছে, চলো বাড়ি যাই। তো কিরকম লাগছে কেন এরা? কি হয়েছে তোর? তখনই রুদ্র আমাদের সামনে চলে এলো। কোথায় ছিলে এরা? আমরা কত খুঁজলাম তোমাকে, আর তুমি এই নির্জন জায়গায় এসেছো কেন, তা আবার একা? আমি এবার মা রুদ্রকে সব কিছু খুলে বললাম। সব শুনে মা কিছুটা চিন্তিত হয়ে বলল, আমাদের আজকে ওনার কাছে যেতে হবে, যদি আবার এরার উপর কোনো হামলা হয় তখন কি হবে? হ্যাঁ আন্টি, আমারও তাই মনে হয়, চলুন আমরা ওখানে যাই। আমরা তিনজন একটা বাসার সামনে গেলাম। বাসাটা অনেক সুন্দর। যখনই বাসার ভেতরে প্রবেশ করতে যাব আমাদের পেছন থেকে আওয়াজ আসলো, এরা, ওদের সাথে যাস না। আমি পেছনে তাকিয়ে যা দেখলাম তাতে আতকে উঠে একবার ওইদিকে আবার আমার পাশে তাকালাম, কারণ আমার সামনেও মা আর রুদ্র দাঁড়িয়ে আছে, আর আমার থেকে কিছুটা দূরে ও মা আর রুদ্র দাঁড়িয়ে আছে। তার মানে আবার কোনো মায়া। এবার কাকে বিশ্বাস করবো আমি বুঝতে পারছি না আসলে আমার মা আর রুদ্র কোনটা। আমার পাশে থাকা মা আর রুদ্র বলল, এরা আমাদের সাথে চল, আমরা আসলে ওরা দুজন, মায়া তোর ক্ষতি করতে এসেছে। তখন অন্য দুজন বলল, না এরা, ওদের সাথে যাস না, ওরা মায়া, আমাদের কাছে চলে আয়। আমি মাঝখানে দাঁড়িয়ে বিভ্রান্ত হয়ে একবার এদিকে আবার ওর দিকে তাকাচ্ছি। এসব কি হচ্ছে আমার সাথে? আমি কাদের বিশ্বাস করব? তখনই আমার অন্য পাশ থেকে একজন এসে বলল,
সময় আমরা যেটা দেখি সেটা সত্যি হয় না, আসল আর নকলের মধ্যে পার্থক্য থাকে, সেটা খুঁজে বের কর। আমি তাকিয়ে দেখলাম সে পাগলটা দাঁড়িয়ে আছে, আর এবার উনি একা না, ওনার সাথে একজন বৃদ্ধ লোক। ওনার চেহারাটা এতটাই মায়াবী যে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, আর ওনাকে আমার ভীষণ চেনা চেনার আপন মনে হচ্ছে। কোথাও যেন দেখেছি, কিন্তু কোথায়? কথার ওই বৃদ্ধই বলছেন। আমি বুঝতে পারলাম ওদের মধ্যে কিছু তো পার্থক্য আছে, সেটা খুঁজতে হবে। কিন্তু কি সেই পার্থক্য কিভাবে বুঝবো? আমার চোখ এবার নিচের দিকে গেল। আমার পাশে যারা দাঁড়িয়ে আছে ওদের মধ্যে রুদ্রর ছায়া দেখা যাচ্ছে না। তার মানে এটা আসল হতে পারে না, এরাই মায়া। কিন্তু একজনের ছায়া নেই, আরেকজনের ছায়া কেন কেন দেখা যাচ্ছে? এটা একটা অদ্ভুত। তারপর আমার থেকে দূরে যারা ছিল তাদের দিকে তাকিয়ে দেখলাম ওদের দুজনেরই ছায়া দেখা যাচ্ছে। তাহলে ওরাই আসল। আমি এবার বললাম, আমি বুঝতে পারছি কারা আসল আর কারা নকল। এটা বলে আমি দৌড়ে আমার মায়ের কাছে চলে গেলাম, আর পেছন থেকে ওরা আমাকে ডেকে বলল, তুই ভুল করেছিস, ওরা নকল, তোর ক্ষতি করতে এসেছে, আর তুই ওদের কাছে চলে গেলি। আমাদের কাছে আয়, এখনো সময় আছে। ব্যাস, অনেক হয়েছে, এবার তোরা থাম আর নিজেদের আসল রূপে ফিরে আয়। বৃদ্ধ লোকটি বলল কথাগুলো। এবার নকল দুজনে একটা হুঙ্কার দিয়ে উঠল। আমি ভয়ে মাকে শক্ত করে চেপে ধরলাম। তোরা যেটা চাস সেটা কখনোই সম্ভব নয়, তাই ব্যর্থ চেষ্টা করা বাদ দিয়ে সবাই ফিরে যা, আর যদি আগের মতো নিজেদের হার দেখতে চাস তাহলে হারার জন্য প্রস্তুত হয়ে নে। এই মেয়ে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এবার বৃদ্ধ লোকটি বলল, সেটা সময় হলেই দেখা যাবে কে হারে আর কে জেতে। হারার ভয়ে তো বারবার ইরার উপর হামলা করেছিস, যাতে ওর কোনো কিছু মনে না পড়ে। কিন্তু তোরা ভুলে গেছিস আমি সবসময় ইরাকে রক্ষা করার জন্য একজনকে ওর কাছে পাঠিয়েছি, যে তোদের থেকে ইরাকে রক্ষা করেছে। আর তোরা যখন বুঝতে পারলি এখানে থাকা অবস্থায় ইরার কোনো ক্ষতি করতে পারবি না, তখন ওকে নিজেদের সাথে নিয়ে যেতে এসেছিস। তোরা ভালো করে জানিস যে ওর যখন সবকিছু মনে পড়বে তখনই তোদের সর্বনাশ শুরু হবে। তাই তোরা এবার নিজেরাই চলে এলি ইরাকে সাথে করে নিয়ে যেতে। এবার ওরা ভয়ঙ্কর হাসিতে বলল, আগেরবারও ওকে আমাদের হাতে মরতে হয়েছে, এবারও মরবে, আর তোরা চেয়ে চেয়ে দেখবি যেখানে থেকে সব শুরু হয়েছিল সেখানেই সব শেষ হবে। হ্যাঁ, সেখানে সব শেষ হবে, আর তোদের সর্বনাশ হবে সেটাও ইরার হাতে। প্রস্তুত হ তোরা, আর মাত্র একদিন, তারপর তোদের সময় শেষ হবে। এটা বলে বৃদ্ধ কিছু একটা ওদের দিকে ছুঁড়ে মারল। ওদের গায়ে সেটা লাগতেই ওরা জোরে চিৎকার দিয়ে উঠল আর বলতে লাগলো, আমাদের আবার দেখা হবে, আর তোরা কেউ বাঁচবি না। বলেই ওরা উধাও হয়ে গেল, আর সাথে সাথে সেই বাড়িটা উধাও হয়ে গেল যেটার মধ্যে আমাকে ওরা নিয়ে যাচ্ছিল। তার মানে এটা ওদের মায়া। এখানে কোনো বাড়ি ছিল না। এতক্ষণ ধরে এগুলো দেখে আমি পুরো হতভম্ব হয়ে গেছি। আমাকে এভাবে দেখে সেই বৃদ্ধ লোকটি আমাদের দিকে এগিয়ে এসে বলল, তুমি এত ভয় পেয়ে আছো কেন ইরা? তোমাকে তো সাহসী হতে হবে, ওদের সাথে লড়তে হবে, আর তোমার প্রতিজ্ঞা পূরণ করতে হবে। আমার প্রতিজ্ঞা? হ্যাঁ, তোমার প্রতিজ্ঞা। চলো আমার সাথে। ইরিনা, ওদের দুজনকে নিয়ে চলো আমার সাথে। আমি মাকে বললাম, মা ইনি কে? আমি কি সেটা তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে। এখন চলো, তোমার বাইরে থাকাটা খুব বিপজ্জনক, কাল পর্যন্ত তোমাকে খুব সাবধানে থাকতে হবে। তারপর আমরা একটা আশ্রমে চলে আসলাম। আশ্রমের মধ্যে ঢুকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল আমাদের সবাইকে। ওই ঘরে ঢুকে আমি থমকে দাঁড়িয়ে গেলাম, কারণ এই ঘরের দেয়াল জুড়ে আমার ছবি, কিন্তু ছবিগুলো এখনকার নয়। আমি স্বপ্নে যেমনটা দেখেছিলাম ওই পোশাক আর ওই রূপে, কিন্তু এক একটা ছবিতে আমি এক এক রকম রূপে, যেটা দেখে আমি নিজে হতবাক হচ্ছি। আমি ছবিগুলোর দিকে এগিয়ে গিয়ে দেখছিলাম, হঠাৎ একটা ছবির কাছে গিয়ে আমার চোখ আটকে গেল। ওই ছবিতে আমার এক পাশে একজন মহিলা আছে, আর অন্য পাশে সেই বৃদ্ধ লোকটি, আমি মাঝখানে। আমি এবার ওই বৃদ্ধ আর মায়ের দিকে তাকালাম। বৃদ্ধ লোকটি বলল, আমি জানি তুমি কি ভাবছ, তোমার পাশে আমার ছবি কেন, আর ওই মহিলাকে, তাই না? আমি মায়ের দিকে তাকালাম, কিন্তু মা চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। আমি বললাম, এতদিন অনেক ধোঁয়াশার মধ্যে আছি, দয়া করে এবার আমাকে সবটা বলুন, আমি আসলে কি হয়েছিল আমাদের সাথে, আর ওই দুইজন কারা ছিল? আপনি কে? আপনাকে আমার খুব আপন মনে হচ্ছে। আর এই লোকটা কি, যাকে সবাই পাগল আর বোয়া বলে জানে, কিন্তু উনি সবসময় আমার সাথে কথা বলেছেন, আমাকে বিপদ থেকে সাবধান করেছেন, আবার আজকে আমাকে বাঁচিয়েছেন। আমি যাকে বন্ধু ভাবতাম সে আমাকে মারতে চেয়েছিল, আর যাকে আমি অদ্ভুত ভেবে ভয় পেতাম সে আমাকে সাহায্য করতে এসেছে। এবার আমি কাকে বিশ্বাস করব? দয়া করে এবার আমাকে সবটা বলুন। হ্যাঁ, বলবো। এবার সব কিছু জানার সময় হয়ে গেছে। রুদ্র, তুমি এদিকে এসো। তারপর উনি আমাকে আর রুদ্রকে এক জায়গায় বসিয়ে দিল, আর উনিও বসে বললেন, তোমরা দুজন তোমাদের হাত দাও। তারপর আমাদের দুজনের হাত ওনার হাতে নিলেন আর বললেন, এবার তোমরা দুজন দুজনের হাত ধরে বসো।
প্রথমে আমরা হাত ধরে বসতেই আবার বিদ্যুতের শখের মতো লাগলো, আর আমরা হাত ছেড়ে দিলাম। উনি বললেন, যাই হয়ে যাক, হাত ছাড়বে না, তাহলে কিছু জানতে পারবে না। আমরা আবার হাত ধরলাম, এবারও শখ লাগলো, কিন্তু আমরা আর হাত ছাড়লাম না। এবার উনি বিড়বিড় করে কিছু পড়তে শুরু করলো। আমরা চোখ বন্ধ করে ফেললাম। রুহানি, রুহানি, হলো তোর? আর কতক্ষণ লাগবে বিয়ের? ওখানে তো সবাই অপেক্ষা করছে। তো এই তো হয়ে গেছে রানীমা, আপনি যান, আমরা রুহানিকে নিয়ে আসছি। রুহানির মা এসেই সবাইকে তাড়া দিলেন। ওদিকে রুদ্র আর ওর পরিবার চলে এসেছে। তাই, রুহানি, তোকে আজ এত সুন্দর লাগছে যে রুদ্র আজ পুরো অজ্ঞানী হয়ে যাবে তোকে দেখে। রুহানি লজ্জা মাখা মুখে বলল, কি যে বলিস না সই। আমি ঠিকই বলছি। এত লজ্জা না পেয়ে এবার চল, নাহলে দেখা যাবে বর অধৈর্য হয়ে বউ রেখে চলে যাবে। বলেই সবাই হাসতে শুরু করলো। বিয়ের আসরে গিয়ে রুহানি ওর বাবার সামনে গেল। ওর বাবা ওকে দেখে বলল, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, আজ তার বিয়ে, আর এরপর রাজ্য রানী হবে, কত দায়িত্ব তোর কাঁধে, সব কিছু সুন্দর মতো সামলাতে পারবি তো মা? রুহানি ওর বাবাকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ বাবা, তুমি এত ভরসা করেছ আমার উপরে, আমি তোমার আর এই রাজ্যর মান রাখবো, আর ওদের হাত থেকে রক্ষা করব আমার এই রাজ্যকে। রুহানির বাবা এবার রুদ্র আর রুহানির হাতে একসাথে করে দিয়ে বলল, তোমরা দুজন মিলে এই যুদ্ধে নেমেছ, তাই সবসময় দুজন দুজনের পাশে থাকবে। মনে রেখো, তোমাদের সবসময় একসাথে থাকতে হবে, তাহলেই তোমরা জয়ী হতে পারবে। বিয়ের ওখানে অনেক মানুষ ছিল, সবাই অনেক আনন্দ করছে। হঠাৎ ওখানে হুঙ্কার দিয়ে কিছু কালো পোশাক পরা লোক এসে হাজির হলো, আর ওরা সবাইয়ের ওপর হামলা করে দিল। বিয়ে বন্ধ হয়ে গেল, চারিদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। তখন এই কালো পোশাক পরা লোকের মধ্য থেকে একটা মেয়ে বেরিয়ে এলো, আরও চিৎকার দিয়ে বলল, আমি বলেছিলাম না এই বিয়ে কিছুতেই হতে দেব না, আমাকে সব কিছু থেকে বঞ্চিত করে তুমি ওই রুহানিকে সব দিয়ে দিলে, আর এখন আমি যাকে ভালোবাসি তাকেও তুমি ওকেই দিয়ে দিচ্ছ, আর আমি এগুলো কিভাবে মেনে নেব বাবা? তখনই আমরা চোখ খুলে ফেললাম। আমি কি দেখলাম? ওই মেয়েটা আমার বড় বোন, আরও অন্য কেউ নয়, রিধি। তার মানে রিধি আমাকে সাহায্য করতে নেই, আমার ক্ষতি করতে এসেছিল। হ্যাঁ, রিধি তোর ক্ষতি করতে আর আমাকে তোর শত্রু বানাতে এসেছিল, আরও সেটাই করেছে। আর তুই ওর মায়ে পড়ে ওকে বিশ্বাস করতে শুরু করেছিলি। আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম হিয়া দাঁড়িয়ে আছে। হিয়া, তুই এখানে এসো, হিয়া ভেতরে এসো। আমি অবাক হয়ে এবার হিয়ার দিকে আর একবার সবার দিকে তাকালাম। কি হচ্ছে এসব? হ্যাঁ, আমি এখানে তোর বন্ধু, আর তুই যাকে রিধি বলে জানিস, ওই আসল তোর ক্ষতি করতে এসেছে। আর ওকে জানিস? কে? ও তোর বড় বোন, আর তোর একমাত্র শত্রু লুসিয়া। হিয়ার কথা শুনে আমি অবাক হয়ে বললাম, রিধি আমার বোন, ওই এখন আমার শত্রু লুসিয়া? কিন্তু এটা কীভাবে হয়? ও আমার স্বপ্নে এসে বলেছিল ওর নাম রিদিশা, আর আমাকে সাহায্য করতে এসেছে। এখন যেটা দেখলাম সেখানে আমি ওকেই দেখতে পেলাম কালো পোশাক পরা লোকদের সাথে। আর আমি এইমাত্র এটা কি দেখলাম? ওই বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে বললাম, বাবা, হ্যাঁ আমি তোমার বাবা রুহানি, আর ওই ছবিতে তোমার মা আর রিধি। ওর নাম রিধি নয়, ওর নাম রিদিশা। ও আমার বড় মেয়ে সোহানি, আর তোমার বড় বোন, আর এখনও শয়তানের সাথে যুক্ত হয়ে লুসিয়া হয়েছে। তখন আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, তাহলে উনি কে যার কাছে আমি বড় হয়েছি আর মা বলে জেনে এসেছি? এবার মা আমার দিকে এগিয়ে এলো আর দুহাত দিয়ে আমার গালে হাত দিয়ে বলল, আমি তোর এই জন্মের মায়েরা। আমি চেয়েছিলাম তুই আমার সন্তান রূপে আয়, আর সেই জন্য তুই আমার মেয়ে। আমি হিয়ার দিকে তাকিয়ে বললাম, তুই যদি সত্যি বলিস তাহলে সকালে ওটা কে ছিল? আমি তো স্পষ্ট তোকেই দেখলাম আমাকে মারতে চেয়েছিলি। হিয়া বলে, তাহলে শোন কি হয়েছিল। আমি আর রুদ্র ভাইয়া যখন তোদের বাসা থেকে বেরিয়ে গেলাম, তখন আমি দেখলাম ওই রিধি মুখ ডেকে কোথাও যাচ্ছে। আমার ওর উপর সন্দেহ ছিল, তাই আমি ওর পিছু নিলাম। তারপর একটা নির্জন জায়গায় গিয়ে একটা বাসার ভিতরে ঢুকে গেল। বাসাটা খুব অন্ধকার ছিল, আমি কিছুই দেখতে পারছিলাম না। তারপর একটা রুম থেকে কথা বলার শব্দ শুনতে পেলাম। আমি ওখানে গিয়ে দেখলাম রিধি একজনকে জুলিয়ান বলে ডাকছে, আর তার সাথে ভীষণ রেগে কথা বলছে। তখন ওই জুলিয়ান রিধিকে লুসিয়া বলে ডাকে, আর আমি বুঝতে পারি যে ওরাই তোর শত্রু, আর তোকে মারার জন্য পরিকল্পনা করেছে। আমি তোকে সব বলার জন্য ওখান থেকে চলে আসতে নিলেই ওরা আমাকে দেখে ফেলে, আর একজন আমাকে বন্দি করে রাখে। আমি কিছুতেই কিছু করতে পারিনি। তারপর আমার রূপ ধারণ করে অন্য একজনকে তোর কাছে পাঠিয়ে দেয় তোকে মারার জন্য। সব শুনে আমি হতবাক। আমি বললাম, তুই তাহলে ছাড়া পেলে কিভাবে? আমি উদ্ধার করে এনেছি, ওই পাগলটা বলল। আপনি আসলে কি এবার বলুন তো? এবার উনি হেসে ওনার রূপ পরিবর্তন করে ফেলল।
পাগলের পোশাক পরিবর্তন হয়ে খুব সুন্দর একটা পোশাক, আর ওনার চেহারাটাও একদম পাল্টে গেছে। ওনার নাম হিমেল। ওকে আমি পাঠিয়েছিলাম তোমাকে রক্ষা করার জন্য। এতদিন ধরে আড়াল থেকে ওই তোমাকে সাহায্য করেছে, আর ও আমার সবচেয়ে বিশ্বস্ত একজন ছেলে। এতদিন আমরা ওর কথা মতো তোমার ছায়া হয়ে তোমার সাথে থেকেছি। বাবা বলল, উনি রূপ পরিবর্তন করলো কিভাবে? তোমার এখন মনে নেই এরা আমাদের রাজ্যর নাম মায়া রাজ্য, আর এই জন্যই রাজ্যের সবার মধ্যে কিছু না কিছু মায়া শক্তি আছে, আর হিমেল ওই শক্তি দিয়ে রূপ পরিবর্তন করতে পারে। আর লুসিয়া ওর মায়া শক্তি দিয়ে তোমার স্বপ্নে এসে তোমাকে ভুল বুঝিয়েছে। কিন্তু বাবা, ও যদি আমার বোন হয় তাহলে ও কেন আমাদের ক্ষতি চায়? আর এই জুলিয়ানটা কে? ওর সাথে আমার বোন মিলল কিভাবে? জুলিয়ান হলো একজন শয়তানের অনুসারী। ও সবসময় আমাদের রাজ্যকে নিয়ে নিজের দখলে নিয়ে নিজের রাজত্ব করতে চাইতো। ওর অত্যাচারে রাজ্য সবাই ভয়ে ভয়ে থাকতো। এসব বন্ধ করতে আমরা মায়া শক্তি দিয়ে ওকে বন্দি করে রেখেছিলাম, কিন্তু সেটারও একটা মেয়াদ ছিল। একটা সময়ের পরে মায়া কেটে গিয়ে জুলিয়ান মুক্ত হয়ে যাবে, আর তাকে শেষ করতে পারবে আমাদের বংশের রাজকন্যা। এই বংশের একটা চিহ্ন আছে, ওই চিহ্নটা যার শরীরে থাকবে সেই হবে পরবর্তী উত্তরাধিকারী, আর তার হাতে জুলিয়ান আর তার অনুসারীদের ধ্বংস হবে। সোহানি থেকে তুমি 1 বছরের ছোট ছিল, ও আমাদের বড় মেয়ে হলেও ওর শরীরে ওই চিহ্নটা ছিল না, ওটা ছিল তোমার শরীরে। তার মানে জুলিয়ানকে তুমি শেষ করতে পারবে, কিন্তু এর জন্য তোমার মায়া শক্তি জাগ্রত হওয়া দরকার ছিল, আর সেটা 23 বছর না হলে হবে না। আর একটা অস্ত্র আছে যেটা দিয়ে ওদের শেষ করা যাবে, আর সেটা পেতে হলে তোমার আর রুদ্রের বিয়ে হওয়া জরুরি। তোমাদের দুজনের মায়া শক্তি এক করে সে অস্ত্র প্রাপ্ত করতে পারবে। রুদ্র ছিল আমার বড় ভাইয়ের ছেলে, তাই ওর শরীরেও ওই চিহ্নটা আছে, যার কারণে তোমাদের বিয়ে হওয়ার কথা। আর এটাই ছিল সুহানি জুলিয়ান এর সাথে মিলে লুসিয়া হওয়ার কারণ। ও যখন জানতে পারে যে পরবর্তীতে রাজ্য পরিচালনা তুমি করবে আর রুদ্রর সাথে তোমার বিয়ে হবে, তখন ও ভীষণ রেগে যায় আর অনেক অশান্তি করে বসে। এমন কেউ তোমাকে মেরে ফেলতে চেষ্টা করেছিল। ও চেয়েছিল এই রাজ্য রানী হবে, কিন্তু এটা একদমই সম্ভব ছিল না। নিয়তি তোমাকে বেছে নিয়েছিল। ও বিভিন্নভাবে তোমার ক্ষতি করার চেষ্টা করতে শুরু করলো। ওর এরকম ভয়ঙ্কর রূপ দেখে আমার ওকে দূরে সরিয়ে দিয়েছিলাম, যাতে তোমার আর রুদ্রের বিয়েটা হয়ে যায়। কিন্তু আমরা এটা জানতাম না, ও গিয়ে জুলিয়ানকে সময়ের আগেই মুক্ত করে নিজের ওর সাথে মিলে আমাদের ক্ষতি করতে চলে আসবে। এই পর্যন্ত বলে বাবা থামলো। তারপর কি হলো বাবা? এরপরই এসে ভয়ানক ঘটনাটা ঘটে, যেখানে জুলিয়ান আর লুসিয়া এসে ধ্বংসলীলা চালায়। এটা এবার তোমার নিজেরাই দেখবে, তার ব্যবস্থা করছি। তোমরা এখানে বসো, আর রাত 12টার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। আমরা সবাই রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। যখন 12টা বাজতে আর 10 মিনিট বাকি, তখন বাবা আমাকে আর রুদ্রকে ডেকে তার সামনে বসতে বলল। আমরা ওনার সামনে বসলাম, আর আমাদের পাশে মা, হিয়া আর হিমেল বসলো। বাবা কয়েকটি মোমবাতি জ্বালিয়ে আমাদের সামনে রেখে দিল, আর তারপর আমাদের হাত ধরে বলল, তোমরা একে অপরে হাত ধরে থাকবে যতক্ষণ না পুরো ঘটনাটা তোমাদের সামনে পরিষ্কারভাবে ঘটে যাচ্ছে, ততক্ষণ হাত ছাড়বে না, আর দুজনে চোখ বন্ধ করে থাকবে। এই বলে বাবা আমাদের কপালে কিছু একটা লাগিয়ে দিলেন। তারপর আমাদের হাত ধরে মনে মনে কিছু পড়লেন, আর সাথে সাথেই আমরা সে স্থানে পৌঁছে গেলাম। সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমার বোন ওই কালো পোশাক পরা লোকদের মধ্য থেকে বেরিয়ে এসে বলতে শুরু করলো, আমি বলেছিলাম না এই বিয়ে কিছুতেই হতে দেব না, আমি সব শেষ করে দেব বাবা। তুমি সব কিছু থেকে বঞ্চিত করেছ আমাকে, যেটা আমার পাওয়ার কথা ছিল সেটা তুমি রুহানিকে দিয়ে দিয়েছ, আর এখন রুদ্রর সাথে রুহানির বিয়ে দিচ্ছ, এটা আমি হতে দেব না। শোনে, এমনটা করো না, বোঝার চেষ্টা করো। আমাদের বংশের একটা নিয়ম আছে, ওই পদ্ম ফুলের চিহ্নটা যার শরীরে থাকবে সেই হবে পরবর্তী উত্তরাধিকারী আর এই রাজ্য রানী। আর তুমি ভালো করে জানো যে জুলিয়ান আর ওর অনুসারীদের ধ্বংস করতে পারবে ওই চিহ্নটা যার শরীরে থাকবে সে, কিন্তু সেটা তোমার শরীরে নেই, রুহানির শরীরে আছে, আর সেই হিসেবে ওই হবে রানী। আর ওদের দুজনের মিলিত শক্তি দিয়ে জাদু অস্ত্র প্রাপ্ত করতে হবে, তাই ওদের বিয়ে হওয়াটা জরুরি। রুহানিকে নিয়তি বেছে নিয়েছে, এটা তুমিও মেনে নাও। না, কিছুতেই না, আমি এসব মানি না, তাই আমি তোমাদের কোনো সিদ্ধান্ত মানব না। আমি আমার অধিকার নিজে বুঝে নিতে এসেছি, আর সেটা আমি করবই। আর তার জন্য আমাকে সাহায্য করতে এসেছে জুলিয়ান নিজেই। এই কথা শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম। আপু, তুই কি বলছিস? তুই জুলিয়ানকে মুক্ত করে নিয়েছিস? তুই তো জানিস ও আমাদের রাজ্যের ধ্বংস করতে নিজের দখল নিতে চায়, আর তুই আমার উপর রাগ করে ওকে মুক্ত করে নিয়ে আসলি। এটা তুই কি করলি আপু? আমার এই রাজত্ব কিছু চাই না আপু, আমি তো তোকে আমার পাশে চাই। সবসময় আমরা কত মজা করতাম বল, আর এখন তুই সব কি করছিস?
আবার ফিরাই না আপা আমাদের কাছে, আমরা সব একসাথে আনন্দে থাকবো। চুপ কর তুই, তোর এইসব অভিনয় বন্ধ কর। আমি এই রাজ্যের বড় রাজকন্যা, আর আমাকে বাদ দিয়ে তোকে রানী বানানো হয়েছে। এখন রুদ্রকেও তুই পেয়ে যাবি, এসব কিছু আমার হওয়ার কথা, কিন্তু না, সব কিছু তুই পাচ্ছিস। আর আমি চেয়েছে দেখব না, আমি আমার অধিকার বুঝে নিতে সব কিছু করতে পারি, এমনকি মুহূর্তে তোদের সবাইকে শেষ করে দেব। এটা বলে সোহানী জোরে একটা চিৎকার দিয়ে উঠল, আর সাথে সাথে ওর রূপ পরিবর্তন হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করলো। আমরা সবাই ওর এই রূপ দেখে ভয় পেয়ে গেলাম। রুদ্রেশ আমাকে আড়াল করে দাঁড়ায়। আপুর এরকম রূপ আমরা কেউ মানতে পারছি না। বাবাটা কি হলো আপুর সাথে? আপু এরকম ভয়ঙ্কর রূপ কীভাবে পেল? সোহানী জুলিয়ানকে মুগ্ধ করেছে, আর ওই জুলিয়ানের সাথে চুক্তি করেছে, আর নিজের ভালো সত্তাকে বিসর্জন দিয়ে শয়তানি সত্তা নিজের মধ্যে ধারণ করেছে। সোহানী এখন সম্পূর্ণ শয়তানে পরিণত হয়েছে। হ্যাঁ, আমি এখন সম্পূর্ণ শয়তানে পরিণত হয়েছি, আর এখন আমি সোহানী নই, আমি লুসিয়া। এটা বলেও বিভৎস হাসি দিল। রুদ্র বলল, তোমরা যতই শয়তানি শক্তির অধিকারী হও, তবু আমাদের কাছে পরাজিত হতে হবে। আজ তুমি প্রমাণ করলে যে পরিবারের চেয়েও লোভ বেশি বড়, আর এই লোভই তোমার ধ্বংসের কারণ হবে। তখন পেছন থেকে জুলিয়ান এসে বলল, কার জয় হবে আর কার পরাজয় হবে সেটা এখনই দেখা যাবে। এটা বলে জুলিয়ান বাবার দিকে এগিয়ে এসে বলল, আপনি তো অনেক চেষ্টা করলেন আমাকে বন্দি করে রাখার, কিন্তু দেখুন আপনারই মেয়ে এখন আমার সঙ্গী হয়ে আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। বলে অট্টহাসি দিয়ে ও সেনাদের আমাদের ওপর হামলা করার আদেশ দিল। সাথে সাথে ওখানকার সবাইকে ওরা আটক করে ফেলল। সবকিছু আমাদের সামনে হচ্ছিল, কিন্তু আমরা কিছুই করতে পারছিলাম না। ওরা আমাদের ওপর হামলা করতে রুদ্র জুলিয়ানের সাথে যুদ্ধ করতে শুরু করলো। এদিকে আমরা পরিবারের সবাইকে ওরা একে একে মারতে শুরু করলো। লুসি আমার উপর হামলা করলো। সেই মুহূর্তে আমার মায়ের শক্তি জাগ্রত না হওয়ায় আমি তেমন কিছুই করতে পারছিলাম না। তবু আমি অনেক চেষ্টা করেছি ওদের আটকানোর। আমি রাজকন্যা হওয়ার কারণে আলাদা একটা শক্তি আমার কাছে আছে, যাতে কারোর সাথে যুদ্ধ করতে পারি, কিন্তু ওদের মায়ের শক্তির সাথে আমি পেরে উঠছিলাম না। এক পর্যায়ে জুলিয়ান রুদ্রকে আঘাত করল, সাথে সাথে রুদ্র মাটিতে পড়ে গেল। সেই সময় আমি লুসিয়ার সাথে যুদ্ধ করছিলাম রুদ্রকে পড়ে যেতে দেখে। আমি দৌড়ের উপর ওর কাছে গিয়ে বসে কাঁদতে কাঁদতে বললাম, রুদ্র তোমার কিচ্ছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে, আমি তোমার কিছুই হতে দেব না। তখনই রুদ্র বলল, আমি তোমাকে রক্ষা করতে পারলাম না, রুহানি আমাকে ক্ষমা করে দিও, আর আমি আবারও ফিরে আসবো তোমার জন্য। এই বলে জোরে একটা শ্বাস নিয়ে রুদ্র মারা গেল। তুই ওর কাছে চলে যা রুহানি, বেঁচে দেখার কি করবি? আমি পেছনে ফিরে তাকাতেই লুসি আমার পেটে তলোয়ার চালিয়ে দিল। বাবা দূর থেকে চিৎকার করে বলতে লাগলো, তুই এটা ঠিক করলি না সোহানি, নিজের পরিবারের সাথে এমন অন্যায় করে তুই ঠিক করলি না, এটা এর মাসকুল তোকে দিতেই হবে। সোহানি নয় রাজামশাই, লুসিয়া বলুন, এখন আমি আর আপনার মেয়ে নই, আমি এখন শয়তানের রানী লুসিয়া, আর এখন থেকে আমি আর জুলিয়ান এই রাজ্য রাজত্ব করব। আর হ্যাঁ, আমরা আপনাকে মারবো না তাই চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আপনি সবার শোক পালন করবেন। এই কথাটা বলেই ওরা সবাই মিলে হাসতে শুরু করলো। সেটা তুই কখনো পারবি না লুসিয়া। লুসিয়া পেছন থেকে ফিরে দেখলো রুহানি উঠে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে কথাগুলো বলছে। হ্যাঁ, আমি তোকে রাজত্ব করতে দেব না, তুই যে অন্যায় করেছিস এর শাস্তি তুই পাবি। তুই আমার রুদ্রকে মেরে ফেলেছিস, আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছিস, এর কঠিন শাস্তি তুই পাবি, আর সেটা আমি তোকে দেব। আমি ফিরে আসবো তোকে আর তোর সমস্ত রাজত্ব ধ্বংস করতে। আনন্দ হচ্ছে তো তোদের, করে নে, বেশি করে আনন্দ করে নে। আমি খুব শীঘ্রই ফিরে আসব। নিজেদের করুণ পরিণতির জন্য প্রস্তুত হ। আমি যখন আসব তখন আর এই আনন্দটা থাকবে না, থাকবে শুধু ভয়। আর সেই দিন তোরা পড়ে থাকবি আর উৎসব করবো আমরা। এটা বলে আমি নিচে পড়ে গেলাম। বাবা আমার কাছে এসে বলল, রুহানি এসব কি হয়ে গেল মা, আমি কিছুই করতে পারলাম না। তুমি কেঁদো না বাবা, তুমি এখান থেকে চলে যাও, ছোট খালা আর হিমেলকে নিয়ে তুমি কোথাও চলে যাও, আমি ফিরে আসব আমার খালার ঘরে। ওনারা তো এখানে আসেনি, আর লুসিয়া এই কথা জানে না, তাই খুব সাবধানে ওদের রাখবে। বাবার তুমিও নিজের খেয়াল রাখবে, অপেক্ষা করো আমরা ফিরে আসার। আর হ্যাঁ, রুদ্র ফিরে আসবে, তাই ওকেও খুঁজে বের করবে তোমরা। এটা বলে রুহানিও শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জুলিয়ান আর লুসিয়া ভীষণ খুশি হয়। তারপর লুসিয়া বলল, এবার আমাদের ওই অস্ত্রটা পেতে হবে, ওটা পেলেই আমাদের আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি রুহানি ফিরে আসলেও কিছু করতে পারবে না। কোন অস্ত্র লুসিয়া? তখনই বাবা আমাদের হাত ছেড়ে দিলেন। আমি আর রুদ্র দুজনকে দেখছি। আমাদের দুজনই এখন সব মনে পড়ে গেছে, আমরা আমাদের চিনতে পেরেছি। আমি বাবাকে বললাম, বাবা আমার সব মনে পড়ে গেছে, আমি আমার প্রতিজ্ঞা পূরণ করব, ওদের মৃত্যু আমার হাতেই হবে। রুদ্র বলল, আমার নয় রুহানি, আমাদের। আমি মুচকে এসে বললাম, হ্যাঁ আমাদের।
আমরা আসছি লুসিয়া, তৈরি হয়নি এবার, তোদের ধ্বংস করতে আমি ফিরে এসেছি। আমি বললাম, বাবা ওরা কোনো অস্ত্রের কথা বলেছিল যেন, সেটা কোন অস্ত্র? ওটা আমাদের বংশের জাদু অস্ত্র, ওই অস্ত্র দিয়ে জুলিয়ানকে শেষ করা সম্ভব, আর এখন লুসিয়াকে ওই অস্ত্র দিয়ে মারতে হবে। কিন্তু অস্ত্রটা কোথায় আছে? আর ওরা তো নিশ্চয়ই এতদিনে সেটা পেয়ে গেছে। রুদ্র বলল, না, ওটা ওরা পায়নি, আর কোনোদিন পাবে না। কিন্তু কেন বাবা? কারণ এই অস্ত্র একমাত্র তোমার আর রুদ্রর মায়াশক্তি দিয়ে প্রাপ্ত করতে হবে। তোমরা ছাড়া ওই অস্ত্র কেউ খুঁজে পাবে না। কিন্তু আমরা ওটা কিভাবে খুঁজে পাবো, আর কোথায় আছে সেটা? আমাদের প্রাসাদে আছে ওটা অস্ত্র, আর ওটা পেতে হলে আমাদের সবাইকে প্রাসাদে যেতে হবে। জুলিয়ান আর লুসিয়া ও এখন এখানে আছে, ওরা আমাদের যাওয়ার জন্য অপেক্ষা করছে। ওরা চায় আমরা যাই, আর ওই অস্ত্র যখন তোমরা খুঁজে বের করবে তখন ওটা নিয়ে ওরা নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর একবার যদি ওটা ওদের হাতে পড়ে যায় তাহলে শুধু এই রাজ্য নয়, পুরো পৃথিবী ওরা দখলে নিয়ে নেবে। ওরা পৃথিবীর মানুষের উপর রাজত্ব করতে পারবে। সেটা আমি কখনোই হতে দেব না বাবা। আমরা যাবো আর ওই অস্ত্রটা খুঁজে বের করব, আর ওদের সবাইকে শেষ করে দেব। আমাদের সবাইকে রাঙামাটি যেতে হবে, ওখান থেকে সব শুরু হয়েছিল, আর ওখানে সব শেষ হবে। আমরা সবাই রাঙামাটি যাওয়ার জন্য প্রস্তুত হলাম। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওখানে পৌঁছাতে হবে, আর সেই অস্ত্র খুঁজে বের করতে হবে। আমরা জানি জুলিয়ান আর লুসিয়া বাধা সৃষ্টি করবে, তবু আমাদের লক্ষ্যে পৌঁছাবই আমরা। আমরা সবাই রাঙামাটি পৌঁছে গেলাম। বাবা, এখন আমরা কোথায় যাব? আমাদের এবার সেই জঙ্গলে যেতে হবে যেখানে তুমি সবসময় স্বপ্নে চলে আসতে, কারণ এই জঙ্গলের মধ্যেই আমাদের রাজ্য। বাইরে থেকে সবাই ওটাকে জঙ্গল বলে জানে, কিন্তু আসলে ওটা কোনো জঙ্গল নয়। মায়ারাজ্য হওয়ার জন্য ওই রাজ্যে কেউ সরাসরি দেখতে পায় না। হিয়া বলল, কিন্তু আমরা কিভাবে পৌঁছাবো ওখানে? এবার হিমেল বলা শুরু করলো, সেটা ওখানে গেলে জানতে পারবেন। এখন চলো সবাই। আমরা হাঁটতে হাঁটতে সেই জঙ্গলের কাছে চলে আসলাম। হিয়া বলল, এখানে কোনো রাজ্যই তো আমরা দেখা যাচ্ছে না, তাহলে কীভাবে প্রবেশ করবো এখানে আমরা? চারিদিকে তো শুধু উঁচু উঁচু গাছ, তাছাড়া কিছুই নেই। তখন হিমেলার বাবা একটা বড় গাছের কাছে গেল। দেখে মনে হচ্ছে এটা জঙ্গলের সবচেয়ে পুরনো গাছ, অনেক মোটা আর অনেক লম্বা। হিমেল এই গাছের কাছে গিয়ে কিছু একটা পড়তে শুরু করলো। তখনই গাছটার মধ্য দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। এটা দেখে হিয়া অবাক হয়ে বলল, বাবা গো, এ তো দেখি আলিবাবার গুহার মতো চিচিং ফাঁক হয়ে গেল। ওর কথা শুনে আমরা সবাই হাসতে শুরু করলাম। আমি বললাম, হিয়া, এটা কোনো আলিবাবার গুহা না, এটা আমাদের রাজ্য প্রবেশ করার রাস্তা। আমরা সবাই ওই গাছের ভিতর দিয়ে আমাদের রাজ্যে প্রবেশ করলাম। ভেতরে ঢুকে দেখলাম আগের মতো আর সুন্দর নেই। চারিদিকে শুধু খা খা করছে, কোনো মানুষ নেই, পশু পাখি নেই, শুধু মরুভূমির মতো ফাঁকা মাঠ। এটা দেখে আমার ভীষণ খারাপ লাগছে। আমাদের এত সুন্দর রাজ্যটার কী অবস্থা এখন? হ্যাঁ বলল, এটা দেখে তো মৃত্যুপুরী মনে হচ্ছে। এরা কী অবস্থা এই জায়গার? এসব কিছু জুলিয়ান আর লুসিয়ার জন্য হয়েছে। ওরা আমাদের সোনার রাজ্যটাকে মৃত্যুপুরী বানিয়ে দিয়েছে। ওদের দুজনকে আমি ছাড়বো না। আমরা হাঁটতে হাঁটতে আমাদের প্রাসাদের সামনে চলে আসলাম। প্রাসাদটা দেখে মনে হচ্ছে পরিত্যক্ত কোনো বাড়ি। আমি বললাম, বাবা, তুমি তো বললে জুলিয়ান আর লুসি এখানেই আছে, তবে ওরা আমাদের কোনো ক্ষতি করতে এলো না কেন? ইয়া বলল, নিশ্চয়ই ভাই লুকিয়ে আছে কোথাও। না, ওরা ভয় পেয়ে লুকিয়ে থাকবে না, নিশ্চয়ই কিছু না কিছু পরিকল্পনা করছে। রুদ্র বলল। হিমেল বলল, একদম ঠিক, ওরা এখন কিছু করবেও না। আমি নিশ্চিত ওরা জেনে গেছে আমরা এখানে চলে এসেছি। তবু চুপচাপ আছে, তার মানে কিছু তো পরিকল্পনা আছেই। ওরা যে পরিকল্পনায় করুক, কিছু সফল হতে দেব না আমি। এখন চলো, আমাদের আগে ওই অস্ত্রটা খুঁজে বের করতে হবে। চলো আমরা ভেতরে যাই। অন্যদিকে জুলিয়ান, ওরা এখানে চলে এসেছে, আর তুমি এমন নিশ্চিন্তে বসে আছো কীভাবে? আমার তো মন চাচ্ছে এখনই ওদের সবাইকে শেষ করে দেই। এত অধৈর্য হয়ে পড়ো না, আমরা তো ওদের শেষ করবই, কিন্তু তার আগে আমাদের ওই অস্ত্রটা পেতে হবে। আর ওটা রুহানি ছাড়া আর কেউ খুঁজে পাবে না। এতদিন আমরা ওই অস্ত্রটা খুঁজে যেতেও পেলাম না, সেজন্য অপেক্ষা করতে হবে। যেই মুহূর্তে ওরা ওই অস্ত্র খুঁজে বের করবে, আমরা গিয়ে ওদের শেষ করে ওটা আমাদের দখলে নিয়ে নেব। কিন্তু ওরা তো এইদিকে আসছে। আসতে দাও, ওদের এখন আমরা কিছুই করব না। আগে অস্ত্রটা পাই, তারপর যা করার করব। আমাদের বিশ্বস্ত অনুসারীকে ডাকো, ওকে পাঠাবো ওদের উপর নজর রাখতে। আমরা প্রাসাদের ভেতরে ঢুকে গেলাম। এবার আমাদের খুঁজতে হবে ওই অস্ত্রটা কোথায় আছে। আমরা ঠিক করলাম আলাদা আলাদাভাবে খুঁজবো, তাহলে সময় কম লাগবে। আমি আর রুদ্র, হিয়া আর হিমেল, বাবা আর আমার মা সবাই আলাদা হয়ে গেলাম। বাবা বলে আমাদের খুব সাবধানে থাকতে হবে, ওরা নিশ্চয়ই আমাদের উপর নজর রেখেছে আর যে কোনো মুহূর্তে আমাদের ক্ষতি করতে পারি। আমরা এবার যে যার মতো খুঁজতে শুরু করলাম। আমি আর রুদ্র একটা ঘরের মধ্যে ঢুকে গেলাম। এটা আমার ঘর ছিল, কত স্মৃতি আছে এই ঘরে, আর এখন এগুলো শুধুই অতীত। আমার চোখে পানি চলে আসলো।
রুদ্র বলল, কষ্ট পেও না রুহানি, আবার সব ঠিক হয়ে যাবে, আমরা আগের মতো একসাথে থাকব। কিন্তু রুদ্র, আমার আব্বুকে তো আর ফিরে পাবো না। ও কেন এমন করলো আমাদের সাথে? এটা ওর লোভ রুহানি, এটা বলে ওর লাভ নেই। তাই আমরা যা করতে এসেছি সেটাই করি, চলো। চলো। আমরা এই ঘর থেকে বেরিয়ে আসতে গেলেই আমাদের চোখ গেল আমার ঘরে থাকা একটা ছোট্ট ভাঙা টেবিলের দিকে। ওখানে কিছু একটা আছে। আমি ওদিকে এগিয়ে গেলাম, টেবিলে হাত দিতেই ওটা অদৃশ্য হয়ে গেল, আর ওটার নিচে একটা আলোর রোশনি দেখতে পেলাম। এত বেশি আলো যে পুরো ঘর আলোকিত হয়ে গেল। তখনই বাইরে থেকে সবার চিৎকার শুনতে পেলাম। আমি সবার চিৎকার শুনে দৌড়ে বাইরে গেলাম, কিন্তু ওখানে কেউ ছিল না। তাহলে চিৎকার করলো কে? আমি আবার ঘরে ঢুকতে যাব, তখন হিয়া আর হিমেল এসে আমাকে বলল ওরাও নাকি আমাদের চিৎকার শুনতে পেয়েছে। তারপর বাবার মা এসে একই কথা বলল। আমি বললাম, এটা নিশ্চয় ওদের কোনো মায়া হবে আমাদের বাধা দেওয়ার জন্য। বাবা জিজ্ঞাসা করল, তোমরা কি কিছু খুঁজে পেয়েছো? আমরা তো কিছুই পেলাম না। হ্যাঁ বাবা, ওখানে কিছু একটা আছে, কিন্তু কি সেটা বুঝতে পারছি না। প্রচুর আলো বের হচ্ছে, যার জন্য কিছুই দেখা যাচ্ছে না। তারপর আমরা সবাই ঘরে গিয়ে ওই আলোর রোশনির দিকে এগিয়ে গেলাম। আস্তে আস্তে আলো কমে গিয়ে একটা কিছুর সামনে ভেসে উঠল। আমি এগিয়ে গিয়ে দেখলাম, তারপর সেটা হাতে নিয়ে বললাম, এটা তো একটা সোনার পদ্ম ফুল বাবা। হ্যাঁ, ওটাই সেই অস্ত্র, কিন্তু এটা তো একটা সোনার পদ্ম ফুল, এটা দিয়ে জুলিয়ানকে কিভাবে মারা যাবে? হিয়া জিজ্ঞাসা করল। বাবা বলল, এটার মধ্য থেকে একটা তলোয়ার বেরিয়ে আসবে, আর সেটা দিয়েই ওদেরকে মারতে হবে। কিন্তু কিভাবে বের হবে বাবা? সেটা সময় হলেই দেখতে পারবে সবাই। এখন চলো এখান থেকে। জুলিয়ান আর লুসিয়া একবার যদি জানতে পারে আমরা এটা পেয়ে গেছি, তাহলে আমরা আর এখান থেকে বেরোতে পারবো না। ওটা আমার কাছে দাও। এই নাও বাবা। আমি বাবার দিকে এগিয়ে যেতে লাগলাম ওই ফুলটা দেওয়ার জন্য। তখনই আমার কেমন একটা সন্দেহ হলো বাবার দিকে তাকিয়ে। বাবা এক নজরে ফুলের দিকে তাকিয়ে আছে আর অদ্ভুতভাবে হাসি দিচ্ছে, যা আমার চোখ এড়িয়ে যায়নি। আমি বললাম, এটা আমার কাছে থাক বাবা, চলো আমরা বেরিয়ে যাই এখান থেকে। বাবা একটু চিৎকারের সুরে বলে উঠল। আমি বললাম, না, ওটা আমার কাছে দাও। আমরা সবাই বাবার দিকে তাকালাম। এবার বাবা একটু এদিক ওদিক তাকিয়ে বলল, না মানে তোমার কাছ থেকে যদি হারিয়ে যায়, তাই বললাম আর কি, আমার কাছে দাও। মাও একই কথা বলল। আমার এবার সন্দেহটা বেশি হলো। আমি বুঝতে পারলাম আমার সাথে সাথে বাকি সবারও কিছু একটা সন্দেহ হয়েছে। সেটা ওদের মুখ দেখে বোঝা যাচ্ছে। রুদ্র বলল, ও কি ছোট বাচ্চা নাকি আঙ্কেল যে হারিয়ে ফেলবে? আর আমরা তো ওর সাথে আছি, তাহলে হারানোর কথা কেন আসছে এখানে? বাবা আমতামতা করে বললেন, না মানে মানে এত মানে করছেন কেন আঙ্কেল? আমার তো মনে হচ্ছে আপনার মধ্যে কিছু একটা ঘাপলা আছে। হিয়া কি বলো? হিয়া বলল, আপনি আবার ওই জুলিয়ানের পাঠানো কেউ না তো? আসলে আঙ্কেলকে লুকিয়ে নিজেই তার জায়গায় চলে এসেছেন। আমার কিন্তু সন্দেহ হচ্ছে। আরে কি বলছো তোমরা? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? দিতে হবে না, ওটা তোমাদের কাছে রেখে দাও। এবার চলো এখান থেকে। আমরা এবার ওখান থেকে বেরিয়ে অন্যদিকে যাওয়া শুরু করলাম। বাবা, আমরা কোথায় যাচ্ছি এখন? চলো আগে, গেলেই জানতে পারবে কোথায় যাচ্ছি। আর তাছাড়া তোমাদের তো একটা পরিকল্পনা করতে হবে কিভাবে ওদেরকে মারা যায়। আমি বললাম, জুলিয়ান আর লুসি একবার আমাদের সামনে আসলো না বা কোনো বাধা সৃষ্টি করলো না কেন বাবা? ওদের তো এতক্ষণে আমাদের উপর হামলা করে দেওয়ার কথা, তাহলে কিসের অপেক্ষা আছে ওরা? মা বলল, ওরা হামলা করেনি বলে কি আফসোস হচ্ছে এরা? এটা ভেবে তো খুশি হওয়া উচিত যে ওরা চুপচাপ আছে। এখন যদি ওরা হামলা করে তাহলে কি আমরা কিছু করতে পারবো? যে কোনো যুদ্ধে একটা সঠিক পরিকল্পনার দরকার, আর আমাদের সেটাই করতে হবে আগে। তাই আমরা এখন একটা জায়গায় যাচ্ছি। আমার মা আর বাবাকে বেশ সন্দেহ হচ্ছে, এমনভাবে কথা বলছে মনে হচ্ছে ওদের পক্ষ নিয়ে বলছে। আমি আস্তে আস্তে সবাইকে বললাম এই কথাটা। ওরাও এই একই সন্দেহ করছে, কিন্তু এখন কিছু বলা যাবে না। দেখি তারা ঠিক কি করতে চাইছে আর কোথায় নিয়ে যেতে চায় আমাদের। আমরা প্রাসাদ ছেড়ে অন্য একটা জায়গায় আসলাম। এটা মূলত একটা গেস্ট হাউস, আগে বলা হতো সরাইখানা। প্রাসাদে কোনো মানুষ বেড়াতে আসলে এখানে থাকতে দেয়া হতো। এটাও ভীষণ বড়সড় একটা প্রাসাদের মতোই। আমি বললাম, আমরা এখানে কেন এসেছি বাবা? বাবা বলল, এখান থেকে আমরা সব কিছুর পরিকল্পনা করব, আর এই মুহূর্তে জুলিয়ান কোথায় আছে সেটা জানতে হবে। তাই চলো সবাই ভেতরে যাই। আমরা ভেতরে গেলাম। ভেতরে খুব বেশি অন্ধকার, কোনো কিছুই দেখতে পাচ্ছি না। ইয়া বললে, অন্ধকারে তো নিজেকেই দেখতে পাচ্ছি না, তাহলে হেঁটে যাবো কিভাবে? আর আঙ্কেল, এখানে কি লাইটের কোনো ব্যবস্থা করা যাবে না? না মানে আমার ভয় লাগে অন্ধকারে, তাই বললাম আর কি। এটা বাইরের জগৎ না যে লাইটের ব্যবস্থা থাকবে, এটা হলো মৃত্যুপুরী, তাই শুধু অন্ধকারই থাকবে, বুঝেছ? বাবার কথাটা শুনে আমরা খানিকটা অবাক হয়ে বললাম, এসব কি বলছো বাবা? এটা মৃত্যুপুরী কেন হবে? এটা আমাদের রাজ্য।
আগের মতো হয়ে যাবে আর সেটা আমি করব। হ্যাঁ এরা, আমরা জানি তোর বাবা আসলে বলতে চেয়েছেন এখন তো এটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, তাই এই কথাটা বলল। আমরা ওই অন্ধকারে এই হাঁটতে হাঁটতেই একটা ঘরের মধ্যে ঢুকলাম। ওই ঘরে ঢুকতেই হঠাৎ করে অনেকগুলো মোমবাতি জ্বলে উঠল। আমরা তাকিয়ে দেখলাম মাঝখানে গোল সার্কেলের মতো কিছু একটা বানানো হয়েছে আর তার চারিদিকে মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছে। আমি বললাম, বাবা এখানে এগুলো কে করেছে আর আমরা এখানে কি করব? এখানেই তো সব হবে রুহানি। আমরা সবাই একসাথে ওই দিকে তাকালাম আর যা দেখলাম তার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমরা দেখলাম আমাদের চারপাশে অনেকগুলো কালো ছায়া দাঁড়িয়ে আছে আমাদেরকে ঘিরে, আর আমাদের সামনে বাবা আর মা হাসতে হাসতে নিজেদের রূপ পরিবর্তন করে জুলিয়ান আর লুসিয়াতে পরিণত হলো। আমাদের ফাঁদে পা দিয়ে ফেললি তো রুহানি, এবার ওই অস্ত্র আমার হাতে তুলে দে বলে ওরা দুজনে হাসতে শুরু করলো। কিছুতেই না, এটা তোরা কখনই পাবি না। আমার বাবার মা কোথায় লুসিয়া? ওদের সাথে কি করেছিস তুই? তখনই আমরা দেখলাম ওই মোমবাতিগুলোর মধ্যে যে সার্কেল, ওখানে মার বাবাকে শুয়ে রাখা হয়েছে আর ওদের জ্ঞান নেই। আমি দেখে চিৎকার দিয়ে ওইদিকে যেতে নিলেই লুসিয়া এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, যদি ওদের পেতে চাস তাহলে ওই অস্ত্র আমাকে দিয়ে দে, নয়তো চিরদিনের জন্য বাবা আর মাকে হারিয়ে ফেলবি। আমি চিৎকার করে বললাম, না তুই ওদের কিছুই করবি না, আমি দিয়ে দিচ্ছি। তখন সবাই আমাকে মানা করলো ওটা দিতে, কিন্তু আমি কারোর কথা না শুনে ওই ফুলটা লুসিয়াকে দিলাম। এটা তুই কী করলি? এরা এবার আমাদের কাউকে ছাড়বে না, তুই ওকে কিভাবে বিশ্বাস করতে পারিস? তখনই লুসিয়া আর জুলিয়ান একত্রে হেসে উঠল আর বলল, বোকা মেয়ে, আগের বারও কিছু করতে পারিসনি আর এবারও কিছু করতে পারবি না। এখন আমরা পুরো পৃথিবীর ওপর রাজত্ব করব আর তোরা এখন মরবি এই মুহূর্তে বলেই হাসতে শুরু করলো। ওদের হাসির সাথে সাথে আমিও হাসতে শুরু করলাম। এটা দেখে রুদ্র আর হিমেলও হাসতে শুরু করলো। মৃত্যু আমাদের না, তোদের হবে, পিছনে দেখ একবার। আমাদের সবাইকে হাসতে দেখে লুসি অবাক হয়ে বলল, তোরা কেন হাসছিস? ও বুঝতে পেরেছি, মৃত্যু সামনে চলে এসছে তাই মাথা খারাপ হয়ে গেছে। আমি বললাম, মৃত্যু আমাদের না, তোদের হবে, পেছনে ফিরে দেখ এবার। আমার কথা শুনে জুলিয়ান আর লুসিয়া দুজনেই পেছনে ফিরে তাকালো। ওরা দুজন অবাক হয়ে বলল, এ কি, ওদের দুজনকে মুক্ত করলো কে আর কিভাবে? কেন, তোরা কি ভেবেছিস চালাকি শুধু তোরাই করতে পারিস, আমরা পারি না? লুসিয়া বলল, কি বলতে চাস খুলে বল। তাহলে শোন, একটু আগে যখন তোরা আমার সাথে কথা বলতে ব্যস্ত হয়েছিলি ঠিক ওই সময় রুদ্র গিয়ে আমার বাবা আর আমার মাকে ওখান থেকে ছাড়িয়েছে। এবার তোদের মৃত্যুর সময় এসে গেছে, তৈরি হ। এবার লুসিয়া হেসে বলল, বোকা মেয়ে, এই অস্ত্র ছাড়া তুই আমাদের কিছুই করতে পারবি না, আর এটা এখন আমাদের কাছে, তাই তোরা প্রস্তুত হ মৃত্যুর জন্য। আমরা সবাই এবার একসঙ্গে উচ্চস্বরে হেসে বললাম, আগে ভালো করে দেখে নে যেটা তোদের কাছে আছে ওটা আসল নাকি নকল। লুসিয়া বলল, তার মানে? আমি এবার রুদ্রকে ডাকলাম। রুদ্র আমার সামনে এসে ওর পেছন থেকে পদ্ম ফুলটা বের করলো। ওটা এতটাই আলোকিত হয়ে উঠল যে সবাই চোখ বন্ধ করে ফেললো। জুলিয়ান বলল, ধোঁকা দিয়েছে ওরা আমাদের, কিন্তু এটা করলি কিভাবে তোরা? আমি এবার হাসতে হাসতে বললাম, কেন, ধোঁকা কি শুধু তোরাই দিতে পারিস? ফিরে যায় একটু আগে, আমরা যখন ফুলটা নিয়ে যাচ্ছিলাম বাবা আর মা আমাদের থেকে একটু এগিয়ে গেল। তখন আমাদের সন্দেহটা সবাইকে বললাম, রুদ্র, আমার মনে হচ্ছে ওরা আমার বাবা মা নয়, ওরা নিশ্চয় জুলিয়ান আর লুসিয়া। বাবার মাকে কোথাও লুকিয়ে রেখে তাদের রূপ ধারণ করে আমাদের কাছে এসেছে এই অস্ত্রটা নিতে। আমারও তাই মনে হচ্ছে, ওদের কথাবার্তা একটু ভিন্ন রকম লাগছে। হ্যাঁ বলল রুদ্র আর হিমেলও একই কথা বলল। তাহলে এখন কি করা যায়? আমরা এখন কিছুই করবো না, আগে দেখি ওরা ঠিক কোথায় নিয়ে যায় আমাদের, আর বাবা মাকে কোথায় রেখেছে তা জানতে হবে। কিন্তু ওরা তো অস্ত্রটা নেওয়ার চেষ্টা করবে, তাহলে কি করবো আমরা? তার উপায় আছে আমার কাছে, হিমেল বলল। আমি বললাম, কি উপায়? ফুলটা এইদিকে ধরো। আমি ফুলটা সামনে ধরতে হিমেল কিছু একটা পড়তে শুরু করলো। তারপর ফুলটার দিকে তাকিয়ে একটা ফু দিতেই ওটার মতোই দেখতে আরেকটি ফুল আমার হাতে চলে আসলো। আমরা সবাই তখন পরিকল্পনা করলাম আসল ফুলটা রুদ্রর কাছে থাকবে আর নকলটা আমার কাছে। ওরা দুজন দেখেছে ওটা আমার কাছে আছে, আর এটা নেয়ার জন্য বাবার মাকে ঢাল হিসেবে ব্যবহার করবে। ফিরে এলাম বর্তমানে। কি এবার বুঝতে পারলি তো কিভাবে হলো? আর হ্যাঁ, ওই ফুল দিয়েই রুদ্র বাবা আর মাকে মুক্ত করেছে। তোরা কখনই অস্ত্র পাবি না, আর না পারবি পৃথিবীর ওপর রাজত্ব করতে। লুসি এবার রাগে গর্জে ভয়ঙ্কর রূপ ধারণ করে সাথে সাথে আমাদের সবাইকে এক ধাক্কায় দূরে ছুঁড়ে মারল। আমরা সবাই ছিটকে পড়ে গেলাম। জুলিয়ান ওদের অনুসারীদের আদেশ দিল আমাদের ওপর হামলা করতে। ওরা তাই করল। হিমেল দুটো তলোয়ার বের করে একটা নিজে নিল আর একটা হিয়াকে দিল। ওরা সেই তলোয়ার নিয়ে যুদ্ধ করতে শুরু করলো।
এদিকে জুলিয়ান এসে রুদ্রের ওপর হামলা করলো। রুদ্রও একটা তলোয়ার নিয়ে জুলিয়ানের সাথে যুদ্ধ করছে, আর লুসিয়া আমার কাছ থেকে ফুল নেওয়ার জন্য এগিয়ে আসতেই আমি আমার মায়া শক্তি দিয়ে ওকে আটকে দিলাম। ওরা এবার কেউ আমাদের সাথে পেরে উঠছে না, কারণ এখন আমাদের কাছেও মায়া শক্তি আছে। এক পর্যায়ে ওদের সব অনুসারীগুলো পরাস্ত হয়ে উধাও হয়ে গেল। এবার বাকি জুলিয়ান আর লুসিয়া জুলিয়ানের এক পর্যায়ে রুদ্রকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর আমার দিকে এগিয়ে আসতে লাগলো। হিমেল বাধা দিলেও তাকেও ছুঁড়ে ফেলে দেয়। ওরা গিয়ে পরে একটু আঘাত পায়। এবার লুসিয়া আর জুলিয়ান দুজনেই আমার দিকে এগিয়ে আসছে আমার কাছে থেকে ওই ফুলটা নিতে। আমি খানিকটা পিছিয়ে গেলাম। আমি বুঝতে পারছি না এই ফুল থেকে অস্ত্র কিভাবে বের হবে। আমি এবার বাবাকে বললাম, বাবা এবার কি করব? এই ফুল থেকে কিভাবে অস্ত্র বের হবে? বাবা বলল, ওটা কিভাবে হয় আমি জানি না, তবে তোমার আর রুদ্রের মিলিত শক্তি দিয়ে ওটা থেকে তলোয়ার বেরিয়ে আসবে। আমি এবার কি করব বুঝতে পারছি না। ওরা দুজনে আমার দিকে ক্রমশ এগিয়ে আসছে। আমাকে যখনই ধরতে যাবে তখনই ফুলটা ওদের দিকে বাড়িয়ে দিলাম, আর তার থেকে আলো রোশনি থেকে বেরিয়ে ওদেরকে আটকে দিল। আর ওরা কিছুই দেখতে পাচ্ছে না। আমি দৌড়ে রুদ্রের কাছে গিয়ে ওদের হাত ধরে টেনে তুললাম। অদ্ভুত ব্যাপার, রুদ্রের হাত ধরতেই ওর আর আমার ঘাড়ে যে পদ্ম ফুলের চিহ্ন রয়েছে সেগুলো থেকে তীব্র আলো রোশনি বেরিয়ে এসে ওই ফুলের ওপরে পড়ল, আর সাথে সাথে তার ভিতর থেকে একটা তলোয়ার বেরিয়ে আসলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এদিকে জুলিয়ান আর লুসিয়া এটা দেখে চিৎকার করে আমাদের দিকে দৌড়ে আসতে লাগলো। তখনই আমি আর রুদ্র মিলে ওই তলোয়ারের দিকে জুলিয়ানের উপর আঘাত করলাম। সাথে সাথে ও মাটিতে লুটিয়ে পড়ল। লুসিয়া কিছুটা দূরে গিয়ে জুলিয়ানের দিকে তাকিয়ে দেখলো ধীরে ধীরে ওর শরীর উধাও হয়ে যাচ্ছে। এটা দেখে লুসিয়া আরও রেগে গিয়ে আমার দিকে এগিয়ে এসে দ্রুত রুদ্রকে ধাক্কা মেরে ফেলে দেয়। আমি তলোয়ার দিয়ে লুসিয়াকে আঘাত করলাম, কিন্তু ওর কিছুই হলো না। আমরা সবাই ওর দিকে তাকিয়ে অবাক হলাম। ও বিভৎস হাসি দিল আর বলল, আমাকে মারা এত সহজ না রুহানি, বলেই জোরে জোরে হাসতে লাগলো। আমি একটু চিন্তিত হয়ে নিচের দিকে তাকিয়ে হাসতে হাসতে বললাম, আমি জানি এভাবে মারতে পারবো না তোকে, আর কীভাবে মারতে পারবো সেটাও আমি জানি। বলে লুসিয়ার দিকে এগিয়ে গিয়ে তলোয়ারটা উঁচু করে নিচে থাকা ওর ছায়ার উপর আঘাত করলাম। আর সাথে সাথে ও চিৎকার করে বলল, না এ হতে পারে না, তুই কিভাবে জানলি আমাকে মারতে হলে আমার ছায়ার উপরে আঘাত করতে হবে? মা, বাবা, রুদ্র, হিয়া, হিমেল ওরা সবাই এই বিষয়টা নিয়ে অবাক হলো আর জিজ্ঞাসা করলো, ঠিকই তো এরা, তুই কীভাবে জানলি? আমি এবার লুসিয়ার সামনে গিয়ে বসে পড়লাম নিচে। ও পড়ে গেছে, আঘাত পেয়েছে। আমি তখনই বুঝতে পেরেছি যখন অন্যান্য শয়তানদের এমনকি জুলিয়ান এর ও কোনো ছায়া দেখা যায়নি, মানে ওদের কোনো ছায়া নেই, কিন্তু তোর ছায়া আছে। এটা আমি তখন বুঝতে পারিনি যখন তুই আর জুলিয়ান আমাকে নিতে এসেছিলি। তখন আমি তোদের মধ্যে একজনের ছায়া দেখেছিলাম। আর যখন তোরা বাবা আর মায়ের রূপ ধারণ করে আমাদের কাছে এসেছিলি তখন ও তোদের চিনতে পারলাম না এই ছায়ার জন্য। এখন যখন সবাই শেষ হয়ে গেছে আর জুলিয়ান নিজেও শেষ হয়ে গেল, কিন্তু তোকে মারতে পারলাম না। আর নিচে তাকিয়ে দেখলাম তোর ছায়া দেখা যাচ্ছে যেটা জুলিয়ানের ছিল না। তাই বুঝে গেলাম তোকে মারার জন্য তোর ছায়াকে আঘাত করতে হবে। এবার তোদের রাজত্ব শেষ লুসিয়া। লুসিয়া ভীষণ এক চিৎকার দিয়ে উঠল আর বলল, তোরা ভাবিস না এখানে সব শেষ হয়ে গেল, এখান থেকে শুরু হলো। তোরা কি মনে করেছিস আমাকে শেষ করে তোরা শান্তিতে থাকবি? না, সে আসবে আর তোদের সর্বনাশ করবে, আর এই পৃথিবীতে রাজত্ব করতে সে আসবে। বলেই ধীরে ধীরে লুসিয়ার শরীর উধাও হয়ে গেল। হিয়া বলে, এটাও কি বলল ইরা? ওটা আবার কে, কার কথা বলে গেল? তাহলে কি এখনো সব শেষ হয়নি? আরে তোমরা এত ভাবছো কেন? ও হয়তো আমাদেরকে ভয় দেখানোর জন্য এসব বলল, বাবা বলল। আমি বললাম, হবে হয়তো, এত চিন্তা করার কিছু নেই। কিন্তু বাবা, এই তলোয়ারটা কি করব? ওটা ভুল মানুষের হাতে পড়তে দেয়া যাবে না, তাই খুব সাবধানে রাখতে হবে। এখন চলো আমরা সবাই বাইরের জগতে ফিরে যাই, এখানে তো আর থাকা যাবে না। চলো। আমরা সবাই ওখান থেকে বেরিয়ে পৃথিবীতে চলে আসলাম, আর ওই তলোয়ারটা আবার ওই পদ্ম ফুলের মধ্যে ঢুকে গেল। এখন এই ফুলটাকে খুব ভালোভাবে লুকিয়ে রাখতে হবে। এই ঘটনার কিছুদিন পর আমরা সবাই এখন বেশ শান্তিতে আছি। হিমেল আর হিয়ার বিয়ে হয়ে গেছে। আজ হিয়ার কোলে আলোকর একটা ফুটফুটে ছেলে সন্তান জন্ম নিয়েছে। আমরা সবাই এখন হাসপাতালে। তো আমি খালামণি হয়ে গেলাম। হিয়া, তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে চলে আয়, ভীষণ মজা হবে। হিয়া আমাকে কাছে টেনে নিয়ে বলল, খালামণি হয়ে গেছিস, এবার মা হবি কবে? আর আমি কবে খালামণি হব? আমি একটু লজ্জা পেয়ে গেলাম, কারণ কথাটা রুদ্রর কানের কাছে গেছে আর মিটি মিটি হাসছে। আমি বললাম, ধুর, কি যে বলিস না, এখনো বিয়ে হলো না আর তুই চাচ্ছিস বাচ্চা কাচ্চা নিয়ে। যখন সময় হবে তখন সব বুঝবি। বললেই হলো। এখন ওখান থেকে বলে বেরিয়ে গেলাম। সবাই ইরার কাণ্ড থেকে হেসে দিল, পাগলি একটা।
গল্পটা কেমন হচ্ছে সবাই গঠনমূলক মন্তব্য করে জানাবেন। আর আপনারা যদি চান তাহলে এই গল্পের সিজন 2 নিয়ে আসবো, না হলে অন্য গল্প নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তী গল্পে।